আমাদের ইন্ডিয়াতে জেডিয়াট্রিক্স পপুলেশন যেভাবে বাড়ছে, আমাদের কিন্তু এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। বয়স্ক মানুষের কি আলাদা ধরনের রোগ হচ্ছে? সব থেকে বেশি যে প্রশ্নটা আসে, ডাক্তারবাবু আমার গ্যাস তো মাথায় উঠে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে গ্যাস কোনোদিন মাথায় ওঠে না। অনেক সময় বলে যে গ্যাস নাকি উঠে বুকে ধাক্কা মারে। ডাক্তারবাবু আমার তো হজম হচ্ছে না। হজম হবে কি করে? কনস্টিপেশন কি? 70% পেশেন্টেরও আসল কনস্টিপেশন থাকে না। হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, ডাক্তারবাবু আমি রোগা হয়ে যাচ্ছি। হেলদি এজিং এটা কি? এক হচ্ছে গিয়ে এক্সারসাইজ, এক হচ্ছে গিয়ে হেলদি ডায়েট, আর হচ্ছে গিয়ে রিডিউস ক্যালোরি ইনটেক। পলিফার্মেসি এটা কি? মানে 5টার কেউ ওষুধ খায় তাহলেই তাকে পলিফার্মাসি বলি। আর হাইপার পলিফার্মাসি হচ্ছে মোর দ্যান 10 ওষুধ খেলে। বাথরুমে পড়ে যাওয়ার ঘটনা তো অহরহ শুনতে পাওয়া যায়। এইগুলোকে আটকানোর জন্য কোনো তোমাদের প্রিভেন্টিভ মেজার বা কোনো স্ট্র্যাটেজাইজ করার কিছু আছে? বাথরুমেই হচ্ছে কি আমাদের 90% পেশেন্ট গিয়ে পড়ে। কি কারণে পড়ে যেতে দেওয়া যাবে না। তো এইটা মানে মন খারাপ বা ডিপ্রেশন, এইটা কি বোঝা সম্ভব বয়স্কদের ক্ষেত্রে? কিভাবে সেটা ধরবো? এই যে র্যাট রেস করতে করতে 40 বছর পার করে দিলাম, বাবা মাকে সময় কোথায় দিচ্ছি? ডাক্তার পাওয়া যায় না এমার্জেন্সি, তখন কি করবো? ডাক্তারের যে দেখে ক্লিনিক্যাল সাইন সিমটম এটা দরকার, কিন্তু সব ক্ষেত্রে যেহেতু পসিবল হচ্ছে না, আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে বার করতে হবে। সেটা হচ্ছে টেলিমেডিসিন। অনেকের বাবা মা বাজার করতে বেরোচ্ছে, বাজার করতে বেরিয়ে তার কিন্তু চেনা জায়গা সব, সে ওখানেই বড় হয়েছে, কিন্তু গেছে আসতে পারছে না। ডেলিরিয়াম ইজ এ সাইলেন্ট এমার্জেন্সি, এইটা কি কারণে বলে? এটাকে সাইলেন্ট থাকা দেওয়া যাবে না। সবাই তো নার্সিংহোম অ্যাফোর্ড করতে পারে না। গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের মানুষজনের জন্য কোনো ব্যবস্থা কি আছে? হেলদি এজিং এর 5টা টিপস। আমাদের কাছে যে সব থেকে বেশি কমন যে জিনিসটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইট পডকাস্ট উইথ সৌরভ। অনেক দিন পর আজকে আপনারা একটা অন্যরকম এপিসোড দেখতে পাবেন। আপনারা সবাই জানেন যে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ গভীর। সবাই বলে আমার মামাস বয়, মায়ের বেটা আর কি। তো মায়েদের বয়স বাড়ছে, আপনাদের বাবা মায়েরও বয়স বাড়ছে, আর কাকু কাকিমা আপনাদের নিজেদের বয়স তো বাড়ছেই। তো এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান রকম সমস্যা তৈরি হয়। তো আমরা যদি একটু আগে থেকে সচেতন হই, অনেক সময় দেখা গেছে অনেক সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আজকে সেই সব নিয়েই এই একটা নতুন এপিসোড করার পরিকল্পনা, এবং এই এপিসোডটা আমি আমার মাকে ডেডিকেট করছি। মায়ের যত্ন নিন, বাবার যত্ন নিন, আশপাশের সমস্ত বয়স্ক মানুষদের যত্ন নিন। আজকে আমার অতিথি ডক্টর পার্থ মণ্ডল। পার্থ একজন ইয়াং ডাক্তার, খুবই এনথুসিয়াস্টিক ডাক্তার। ওর ডিপার্টমেন্ট অফ জেরিয়াট্রিক মেডিসিনের ডাক্তার, ও এটাতেই স্পেশালাইজ করেছে। আজকে ওর সঙ্গে কথা বলবো মূলত বয়স্কদের শরীর স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, কিভাবে তাদের আরও বেটার রাখা যায়, কি করলে তাদের সমস্যা হওয়ার আগেই সেখান থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, এইসব বিষয় নিয়ে খুব ইন্টারেস্টিং একটা এপিসোড, তাই শেষ অবধি দেখবেন। পার্থ, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। এই যে জেরিয়াট্রিক মেডিসিন বলছো, জেরিয়াট্রিক মেডিসিন কি? জেডিয়াট্রিক্স মেডিসিনটা হলো এমন একটা ব্রাঞ্চ যেখানে বয়স্কদের ট্রিটমেন্ট হবে এবং বয়স্কদের স্পেশালিস্ট ডাক্তার তৈরি হবে। আজ থেকে 50-60 বছর পিছনে যদি আমরা গিয়ে দেখি, পেডিয়াট্রিক্স মেডিসিন, আজকে আমরা যে সবাই জানি বাচ্চাদের কিছু হলে পেডিয়াট্রিক্স মেডিসিন দেখাতে হবে এবং বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে, সব মা বাবার কনসার্ন। কিন্তু এই যে 50 থেকে 60 বছর আগে এইরকম পেডিয়াট্রিক্স মেডিসিন বলে তেমন কিছু ছিল না। তো আজকে আমাদের সময় এসছে যে বয়স্কদের নিয়ে ভাবা এবং বয়স্কদের স্পেশালিস্ট ডক্টর। যদি আমার বাবা মায়ের বয়স 60 বছর হয়, তাহলে হচ্ছে গিয়ে আমার বাবা মা ফার্স্ট আমাদের টার্গেট একজন জেডিয়াট্রিশিয়ানকে দেখাবো, যিনি পরবর্তী সময় ওনার যদি দরকার হয় কোনো একটা রেফার করবেন বা কোনো কাউকে দেখাবেন, সেটা উনি ডিসাইড করবে। কারণ ফার্স্ট ফেজে আমরা কনফিউজ হয়ে যাই, আমরা অ্যাকচুয়ালি কার কাছে যাব। দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষের শুধু একটা রোগ থাকে না, বয়স্ক মানুষের হার্টের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, প্রেশার থাকে, সুগার থাকে, থাইরয়েড থাকে। এবার আপনি ডিসাইড করুন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন। সেই সমস্ত কনফিউশন যাতে না হয়, আমার হাতে একটাই ছাতা থাকবে, একটাই আমব্রেলার আন্ডারে যাতে গিয়ে আমি সব কিছু দেখাতে পারি।
একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দিতে পারি। মানে এটা অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট নয় যে আমি আচ্ছা। শুধু কার্ডিওলজি, আমি শুধু হার্ট দেখব, আমি যে কিডনির ডাক্তার আমি শুধু কিডনি দেখব, যে নার্ভের ডাক্তার তিনি শুধু ব্রেন এবং নার্ভের সমস্যা দেখবেন। কিন্তু আমরা হচ্ছে কি একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে হুম, পেশেন্ট যখন আমার কাছে আসবেন, বয়স্ক মা বাবা, হুম, তার ফিজিক্যাল পার্ট যেটা যেটা আছে, হুম। শারীরিক স্বাস্থ্য, সাথে হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্য, আচ্ছা। এবং তার সাথে হুম, যে তার পেশেন্টের কি ডিগনিটি এবং হুম, পেশেন্ট মেম্বার, ফ্যামিলি মেম্বার কি চাইছেন হুম। এবং তাদের ব্যাকগ্রাউন্ডে কি চলছে, এই হুম। সব কিছু মিলেই হচ্ছে জেডিয়াট্রিক্স মেডিসিন। আচ্ছা, তোমার সঙ্গে যখন আড্ডা হচ্ছিল এর আগে, তুমি বলছিলে, বারবার এই কথাটা উঠে আসছিল যে বয়স্ক মানুষদের কোয়ালিটি অফ লাইফ ব্যাপারটা কি বলতে চাইছো? কোয়ালিটি অফ লাইফ, সৌরভদা, বলতে দেখি যে আমরা এই যে যে বয়স্ক বাবা মা আমার ঘরেও আছে, আর তোমার ঘরেও আছে এবং হুম, সবার ঘরেই আছে। এবার হুম, দেখছি যে বয়স্ক বাবা মা যে বেঁচে মানে যেভাবে লাইফস্টাইল লিড করছে, তারা কতটা শান্তিতে আছে, কতটা স্বাধীনভাবে আছে এবং কতটা আনন্দের সাথে দিন কাটাচ্ছে। এবার এই যে যে স্বাধীনভাবে থাকা, এই হুম, স্বাধীনভাবে থাকাটা বলতে আমরা কি বুঝি? বয়স্ক মানুষদের কাছে স্বাধীনভাবে থাকাটা, আমি আমার ডে টু ডে অ্যাক্টিভিটি, মানে লাইফে যে যে কাজগুলো করার, সেই কাজটুকু আমি করতে পারছি কিনা। আচ্ছা। যেমন ধরো, হুম, আমি রেগুলার যে স্নান করি, আমি স্নান করতে পারছি কিনা। আমি যে অনেক বাবা মা আছে বাড়িঘর একটু পরিষ্কার করেন, বাগান করেন, হুম, সেইগুলো টুকটাক করতে পারছি কিনা। আমার বাবা মায়েরা আছে, যে মায়েরা আছে বিশেষ করে, যে হুম, ঠাকুর ঘরে ঢোকা, যে হুম, আমি ঠাকুর পুজো ডাক্তারবাবু দিতে পারছি না, আমি হুম, বুঝতে পারছি না নিচে। হুম, তো সেটা কিন্তু তার একটা ভীষণ বড় ডিপ্রেশনের জায়গা। হুম, হুম, এবং হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যারা রান্না করতে ভালোবাসে, বয়স হলেই মা সেই রান্না করতে পাচ্ছেন না তার নানান রকম সমস্যার জন্য, সেই রান্না করতে পারছে কিনা। এবং তার যে মানে বাজারে যাওয়া বা হুম, বাজার করা, নিজের ওষুধটা খাওয়া এবং সিঁড়ি দিয়ে আপ ডাউন করা, মানে রুম থেকে রুম ট্রান্সফার করা, এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো ঠিকঠাক করতে পারছে কিনা, এটাই হচ্ছে আমাদের ভালো থাকা হুম, এবং স্বাধীন থাকা। মানে এইটার জন্য যাতে অন্য কারোর উপরে ডিপেন্ড করতে না হয়, হুম। এই কোয়ালিটি অফ লাইফ আমরা এটাই বুঝি, যে আমাদের ওই পার্টটুকু যদি আমরা ঠিক নিজে করতে নিজে পারি, করতে পারি। নিজে নিজে করতে পারি, সত্যি কথা এইটা হয়ে গেলে মানে ওনারা কিন্তু আর কিছু চায় না। হুম, ওনাদের টাকা দিয়ে সাপোর্ট করো সেটা কিন্তু কোনো সময় নয়, হুম, টাকা নিয়ে তারা কোনো রকমই বদার নয়। হুম, তারা সবসময় একটাই, ডাক্তারবাবু আমি যদি, হুম, যে মা বাবা আজকে বেডে শুয়ে আছেন, তাদের একটাই চিন্তা, আমি যদি একটু উঠে দাঁড়াতে পারতাম। হুম, যে বাবা মা হুইল চেয়ারে আছে সে একটু, আমি যদি একটু হাঁটতে পারতাম। যে বাবা মা হচ্ছে লাঠি নিয়ে হাঁটছে, আমি যদি লাঠি ছাড়া একটু বাইরে বেরোতে পারতাম। এই যে যে চেষ্টা, এবং এই চেষ্টাটাই একসাথে যদি আমরা প্রোভাইড করি এবং মানুষকে ভালো থাকা, এই যে কোয়ালিটিটাকে মেনটেন করতে পারি, এটাই হচ্ছে আমাদের কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা, আচ্ছা। আর তুমি তো স্পেশালাইজ করলে জেরিয়াট্রিক মেডিসিনে। তোমার কি মনে হয়, মানে ভবিষ্যতে এই যে তুমি যেটা নিয়ে স্পেশালাইজেশন করলে পার্টিকুলার, সেটা একটা ডিপার্টমেন্ট হিসেবে রাখার গুরুত্ব কতটা? মানে এটা কি ভবিষ্যতে সব জায়গায় রাখতে হবে বলে তোমার মনে হয়? এটা সবারই দাবি এবং ডিমান্ড। কারণ হচ্ছে গিয়ে একটা পেশেন্ট আসে আমাদের কাছে, আমাদের হুম, ওপিডিতে আসে বা আমাদের ওয়ার্ডে ভর্তি হয়। প্রথমে যখন আমাদের পেশেন্ট আসে, হুম, পেশেন্ট ঢোকার সাথে সাথে আমরা পেশেন্টের সবগুলো ডোমেন, মানে হুম, শুধু একটা নয়, যেরকম আমাদের কাছে হুম, কিছু প্রশ্ন থাকে, যে প্রথমেই পেশেন্ট যখন ঢুকলো আমরা দেখে নিই বাবার হচ্ছে গিয়ে কোন সিস্টেমটাতে বা কোন জায়গাটাতে প্রবলেম, মানে একটা হুম, স্ক্রিনিং করে নিই। হুম, সেই স্ক্রিনিং কিছু কোশ্চেন আছে। আমাদের এই যে বয়স হওয়ার সাথে সাথে যে রোগগুলো হবে, যেটাকে বলি আমরা জেরিয়াট্রিক জায়েন্ট, হুম, ধরুন কারো হতে পারে হচ্ছে গিয়ে মানসিক সমস্যা, হুম, কারো থাকতে পারে হচ্ছে গিয়ে ব্লাডার বাওয়েল, মানে পেচ্ছাপ পায়খানা ধরে রাখতে পারছে না, কারো হচ্ছে খাবার দাবার হজম হচ্ছে না। তো প্রথমে যখন পেশেন্ট আসছে, কেউ হচ্ছে গিয়ে কানে কম শুনছে, কেউ হুম, চোখে কম দেখছে, কিন্তু আমার এই যে কানে কম শোনা থেকে যে পেশেন্টের নানান রকম সমস্যা, সেটা কিন্তু আমাদের বয়স্ক মা বাবারা বা হচ্ছে ওনাদের হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু সেটা বুঝতে পারছে না। হুম, তো আমরা প্রথমে ফার্স্টেই হচ্ছে গিয়ে একটা স্ক্রিনিং করে নিই, যে আমরা কোন জায়গার উপরে ফোকাস করব,
আমরা হচ্ছে কোথায় তার সেই জায়গাগুলো ঠিক করব। এরপরে হচ্ছে গিয়ে আমরা শুরু করি, এবং মেডিসিন পার্টটা তো আমাদের আছে, জেডিয়াট্রিক্স মেডিসিন। আমরা শুধু সোশ্যাল পার্টটা বা এই সোশ্যালি জিনিসটা নয়, মানে পেশেন্ট আসলো, পেশেন্টের সাইকোলজিক্যাল পার্ট যেরকম দেখছি, তার শারীরিক পার্টটাও পুরোটাই দেখব। এবং তার যে ডিজিজগুলো আছে, আমরা হাইপার টেনশনেরও ট্রিটমেন্ট করবো, আমরা ডায়াবেটিসেরও ট্রিটমেন্ট করবো, আমরা যাদের ব্রেন স্ট্রোক হবে তাদেরও ট্রিটমেন্ট করবো, যাদের হার্টের প্রবলেম হবে তাদেরও ট্রিটমেন্ট করবো, এবং যাদের কিডনির সমস্যা হবে তাদেরও ট্রিটমেন্ট করবো। মানে এই ট্রিটমেন্ট পার্টটা তো থাকবেই, তার সাথে সাথে এই যে অন্য অন্য পার্টগুলো সেটার উপরও আমরা খুব জোর দিই। কারণ এইগুলোই হচ্ছে গিয়ে আজকে সোসাইটিতে গ্যাপ থেকে যাচ্ছে, বা অন্য অন্য জায়গা থেকে তারা পাচ্ছে না। তাই আমরা এই ডেফিসিটটাকে ফুলফিল করার জন্যই আমাদের এই যে একটা কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ, এই কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে রাখি। আমাদেরও এখন জেরিয়াট্রিক্স মানুষের জন্য অ্যাটাচ সব কিছু রাখতে হবে। যেরকম আমাদের যেরকম ওপিডিতে আলাদা করে তাদের ফিজিওথেরাপি রুম এবং তাদের নিউট্রিশনিস্ট, এবং হচ্ছে গিয়ে আমাদের যখন আইপিডিতে মানে যখন ওয়ার্ডে পেশেন্ট ভর্তি থাকে, ওনাদের জন্য মেল ফিমেল আলাদা করে করে প্রত্যেকটা পার্টে সেপারেট করে আমাদের ফিজিওথেরাপি রুম তৈরি করা হয়েছে, যাতে কোনো রকমভাবে ওনাদের অসুবিধা না হয়। যে কারণ ওপিডি চলে এক জায়গাতে, আমাদের আইপিডি অন্য বিল্ডিংয়ে বা অন্য ফ্লোরে, তো সেই সমস্ত সমাধান থেকে আমরা পেশেন্টকে কতটা বা কিওর করতে পারি, বা আমরা সেই হেলথটাকে প্রোভাইড করতে পারি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে পেশেন্ট যখন ভর্তি হয় ওয়ার্ডে, সেই পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে আমরা যারা আছি তারা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ডাক্তারই সেই পেশেন্ট পার্টি ফার্স্ট হচ্ছে গিয়ে তারা কি জানে, তারা কি চাইছে, তারা কি বলছে। কারণ আমাদের এই জেডিয়াট্রিক্স মেডিসিনটা শুধু সায়েন্স অফ মেডিসিন নয়। সায়েন্স অফ মেডিসিন মানে কি? কারণ হচ্ছে গিয়ে সেখানে আমার তোমার কিছু করার নেই। মানে 2+2=4, সেটা আমিও জানি, তুমিও জানো। আমার কাছে একটা পেশেন্ট আসলো, বাবা কি কি সমস্যা, মা কি কি সমস্যা, আচ্ছা তোমার এটা হয়েছে, তুমি এইটা টেস্টগুলো করো, বা যদি কারো মনে হয় টেস্ট করতে দিতে হবে, আচ্ছা মা এই ওষুধটা খেয়ে নেবে। এটা হলো সায়েন্স অফ মেডিসিন। মানে ডাক্তারের কাছে আসা, ডাক্তার রোগটাকে ধরতে পারা এবং তার ট্রিটমেন্ট দিয়ে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু আমরা যদি শুধু এই পার্টটা করি আমাদের হবে না। যে মা বাবাকে প্রেসক্রিপশন করলাম সে সেই ওষুধগুলো নিয়ে খাচ্ছে কিনা, সে কিনছে কিনা, এবং সে সেগুলো খাচ্ছে সেগুলো ভুলভাল ডিরেকশনে খাচ্ছে না তো, এবং সে সেগুলো বেশি বা কম করে খাচ্ছে না তো। এই যে যে আমাদের একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা যেরকম সায়েন্স অফ মেডিসিন, এইদিকে আর্টস অফ মেডিসিন, এইদিকে সোশ্যাল মেডিসিন, তার সাথে আবার বলি পেশেন্ট ফ্যামিলি মেম্বার তাদের কি চাইছে, মানে ডিগনিটি অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ ডিগনিটি অফ দ্য পেশেন্ট, এবং এই যে যে পুরো একটা প্যাকেজ, এটাই হচ্ছে গিয়ে আমাদের জেডিয়াট্রিক্স মেডিসিন। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত কি কি পরিবর্তন দেখা যায়? আমরা যেটা বলি জেডিয়াট্রিক জায়েন্ট, মানে আমরা যার উপরে বেস করে, কারণ আজকে আমাদের জেডিয়াট্রিক্স মেডিসিনটা, আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এমডি ব্যাচ, মানে আমাদের গভর্নমেন্ট, এবং ওয়েস্ট বেঙ্গলে শুধু নয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে জেডিয়াট্রিক্স মেডিসিন সেন্ট্রাল ইনস্টিটিউট সমেত, সেটা বিএইচইউ বলো, তোমার সিএমসি ভেলোর বলো বা এইমসগুলো বলো, সব জায়গাতেই খুব ভালোভাবে ডেভেলপ। কারণ আমরা বুঝেছি যে আমাদের ইন্ডিয়াতে জেডিয়াট্রিক্স পপুলেশন যেভাবে বাড়ছে, আমাদের কিন্তু এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। জেডিয়াট্রিক জায়েন্টটা কি অ্যাকচুয়ালি, যে বয়স্ক মানুষের কি আলাদা ধরনের রোগ হচ্ছে। বয়স হওয়ার সাথে সাথে যেরকম একেবারে আমাদের চুল থেকে নখ পর্যন্ত প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। সে চুল পড়া থেকে শুরু করা, চুল সাদা হওয়া থেকে শুরু করা, চোখে কম দেখা শুরু করা, কানে কম শোনা, মুখের ভিতরে দাঁত পড়ে যাওয়া, এবং হচ্ছে মুখ সবসময় তাদের একটাই প্রশ্ন, ডাক্তারবাবু গলাটা না শুকিয়ে আসছে। কারণ শুকাচ্ছে কেন? আমাদের যে স্যালাইভা তৈরি হয়, সেই স্যালাইভার গ্ল্যান্ডগুলোই হচ্ছে গিয়ে সংকুচিত হয়ে যায়। তো ছোট জিনিস কম প্রোডাকশন করবে, সেই জন্য সবসময় একটা ড্রাইনেস ভাব থাকবে খাবার। আর যে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে, ডাক্তারবাবু আমার গ্যাস তো মাথায় উঠে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে গ্যাস কোনোদিন মাথায় ওঠে না। তো এটা হচ্ছে কি একটা কনসেপ্ট রয়েছে আমাদের, শুধু বয়স্ক মা বাবার নয়, ইয়াং জেনারেশনের মধ্যে। আমারই তো আছে যে অনেক সময় বলে যে গ্যাস নাকি উঠে বুকে ধাক্কা মারে। হ্যাঁ, তো গ্যাস কোনোদিন মাথায় ওঠে না, কারণ মাথায় যাওয়ার মতো কোনো কানেকশন নেই, যে পাইপলাইন নেই যে মাথায় চলে যাবে। এবার এই যে গ্যাসের সমস্যা, মানে অ্যাসিডিটির সমস্যা, তার সাথে হচ্ছে যে খাবার দাবার খাচ্ছি, ডাক্তারবাবু আমার তো হজম হচ্ছে না, এই মানে সমস্যা হজম হবে কি করে? আমাদের যে ইনস্টেস্টাইন আছে, মানে
ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত যেগুলো আমাদের হুম, পাচন নালী বা পাচনতন্ত্র আছে, সেখান থেকে যে সিক্রেশনগুলো, মানে আমাদের যে অ্যাসিড সিক্রেশন হয় স্টমাক থেকে বা আমাদের প্যানক্রিয়াস থেকে বা আমাদের যে পার্ট থেকে যে জিনিসগুলো সিক্রেট হয়ে ওই যে খাবার খেলাম সেই খাবারগুলোকে মানে পাচন করিয়ে হুম। সেগুলোকে হজম করাবে, তো আমার ওই কেমিক্যালটাই তো কম রিলিজ হচ্ছে। এবং আহ, বয়সের সাথে সাথে সব জিনিসগুলো অ্যাট্রফি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে, যে তুমি এই অ্যাসিডটা তুমি তৈরি করবে, এই এনজাইমটা তুমি তৈরি করবে, সেই এনজাইম কেমিক্যালি যদি কম তৈরি হয়, খাবার দাবার তো হজম একটু কমই হবে। এরপরে আমার যদি সেকেন্ড পার্টে আসি, ডাক্তারবাবু কনস্টিপেশন, এই কনস্টিপেশন আদৌ কি এটা, যে আমাদের যে কনস্টিপেশনের ডেফিনেশন অনুযায়ী, মানে আমরা 70% পেশেন্টেরও আসল কনস্টিপেশন থাকে না, খুঁজে পাই না। কনস্টিপেশন হতে গেলে কি হয়, যে আমাদের সপ্তাহে 3 বার বা 3 বারের থেকে কম স্টুল পাস করবে, পটি করবে। ধরো দাঁড়াও, এটা পরিষ্কার করে হুম, জেনে নিই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমাদের ক্যামেরাম্যান কাবাসিরই প্রচণ্ড কনস্টিপেশন। হ্যাঁ, তো তুমি আমাকে বলো কনস্টিপেশন কি, মানে ডেফিনেশন ওয়াইজ। কনস্টিপেশন ডেফিনেশন অনুযায়ী যদি আমাদের কোনো এক ব্যক্তির যদি সপ্তাহে হুম 3 বার অথবা হুম। 3 বারের থেকে কম পটি করছে, মানে স্টুল পাস ও করছে, সপ্তাহে 3 বার পটি করছে, হ্যাঁ, আচ্ছা। তার থেকে কম, মানে কেউ 2 বার করছে, কেউ 1 বার করছে, তাহলে এক বলছে সপ্তাহে 1 সপ্তাহে। আচ্ছা। এই 3 বার মানে কি, তাহলে একদিন গ্যাপ দিয়ে দিয়েও কিন্তু হলে হুম তাকেও কিন্তু আমরা কনস্টিপেশন বলছি না, মানে 7 দিন সপ্তাহে, হুম তাহলে 3 দিন রেখেছি, তার হুম মানে কি আমার 6 দিন হলো, তার মানে একদিন আরো বেঁচে আছে। হুম তার মানে কেউ যদি একদিন ছাড়া ছাড়া পটি করে, তাহলেও কিন্তু সে কনস্টিপেশনের ডেফিনেশনে আসছে না। এবং তার সাথে সাথে এটা তো আছেই, তার সাথে সাথে অ্যাড হচ্ছে যে যার কনস্টিপেশনের প্রবলেম, ওনাকে হচ্ছে ডিজিটালি আঙুল দিয়ে হচ্ছে গিয়ে পটি বের করতে হচ্ছে, মানে এতটাই শক্ত জিনিস হয়ে যাচ্ছে। হুম এবং সে যে মা বাবারা রয়েছেন ওনাদের হচ্ছে গিয়ে প্রেশার দিতে হচ্ছে, মানে নর্মাল প্রেশার, আর আমি এক্সট্রা 25% প্রেশার দিয়ে তবেই হচ্ছে গিয়ে আমার পটি হচ্ছে। পটির হার্ডনেস, মানে আমাদের ক্লাসিফিকেশন আছে, সেই হার্ডনেস অনুযায়ী পটি একেবারে শক্ত হয়ে যাবে, সেই ছাগলে যেরকম পটি করে ওই রকম পটি হয়ে যাবে। এই যে ওভারঅল, ওইটা তো ডেফিনেশনের মধ্যে এই কটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া ম্যাচ করে না প্রায় 70 থেকে 80% পেশেন্টের। যেমন কি ধরো পেডিয়াট্রিক্সও এই সমস্যাটা, আমার নিজের দিদি, আমার ভাগ্নি আছে, সে একদিন পটি না করলে দিদিকে এতবার বলার পরেও, মানে আলটিমেটলি সে বুঝেছে। এবং হচ্ছে কি তার একটা, মানে তার ঘুম হচ্ছে না রাতে, মেয়ে তো পটি করেনি, হুম কালকে পটি করেনি, কি হবে, পেটটা মনে হয় ফুলে যাচ্ছে, মনে হচ্ছে অ্যাসিড তৈরি হচ্ছে, খাবার দাবার হজম হচ্ছে না। সেম হচ্ছে কি আমার বয়স্ক মা বাবা প্যানিক করে ফেলছে, যে একদিন পটি হয়নি মানে আমার অনেক কিছু মনে হয় লস হয়ে গেল, এবং তারা সেলফ ক্রিয়েট হচ্ছে গিয়ে কনস্টিপেশন নিয়ে আমাদের কাছে আসে। এবং আচ্ছা। তাদের ক্ষেত্রে জাস্ট প্রপার কাউন্সিলিং, প্রপার হচ্ছে গিয়ে একটা ওয়ে যদি আমি দেখাতে পারি, তাহলে কিন্তু ওদের কোনো মেডিসিনই লাগছে না। এবার ও যে পেশেন্টের কনস্টিপেশন নেই, তাকে যদি আমি কনস্টিপেশনের ওষুধ দিই, তাহলে কি হবে, সাইড এফেক্টগুলোই দেখবো। যে দেখবো পেশেন্ট আবার কমপ্লেন করছে, ডাক্তারবাবু কি ওষুধ খাচ্ছি, এ তো আমার পটি আওয়ার মানে কন্ট্রোলই করতে পারছি না। আর এটা হতে স্বাভাবিক, মানে এটা হতে বাধ্য। হুম এবার এই যে গেল কনস্টিপেশনের গল্প, হুম তারপরে বয়স হলেই আমার মা বাবাদের যেটা সব থেকে বড় একটা আমাদের সোশ্যাল ট্রমা, যে বাইরে বেরোতেই ভয় পায়। কি জন্য ভয় পায়, আমি গেলেই আমার বাথরুম লিক করে যাবে, আমি যদি কন্ট্রোল করতে না পারি, যদি ড্রপ হয়ে যায়, হুম আমার মান সম্মান পুরো একেবারে নষ্ট হয়ে যাবে, আমার যদি পটি একটুখানি করে ফেলি কি হবে। এই যে ইনকন্টিনেন্স, মানে কি হয়, ধরো একটা ফুটবল, হুম আমাদের তো হচ্ছে গিয়ে ব্লাডার, হুম একটা হচ্ছে গিয়ে মাংস দিয়ে তৈরি, যেটা একটা ব্লাডার ফুটবলের মতো। হুম এবার একটা ফুটবল যখন নতুন থাকে, যে তার হাওয়া দিলেও যে শক্ত থাকে, হুম কিন্তু যখন ফুটবলটা 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তখন দেখবে চামড়াটা নরম হয়ে যাচ্ছে, হুম হাওয়া দিলেও অতটা ফুলছে না, ভালো থাকছে না। আমাদের ব্লাডারও তাই, হুম একেবারে ফুটবলের মতো।
আমাদের যখন ইয়াং এজ তখন একেবারে ওর মাসেলগুলো একেবারে শক্ত থাকে, তুমি যেমন খুশি তেমন কন্ট্রোল করতে পারো। কিন্তু বয়স হলে কি হয়, ওই মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়। এবং শুধু এইটা একটা কজ, মানে ইনকন্টিনেন্সের, ইউরিনারি ইনকন্টিনেন্সের, পেচ্ছাপ বারবার হয়ে যাওয়া, এবং আরও 5টা রকম টাইপ আছে আমাদের ইনকন্টিনেন্সে, সেটা একটা আলাদা সময় হয়তো আলোচনা করব। তো এই যে একটা সোশ্যাল ট্রমা থেকে আমরা যদি এই বয়স্ক মা বাবাকে বার করতে পারি, তার ওই ইনকন্টিনেন্স পার্টটুকু একটু ঠিক করে দিলেই সে কিন্তু দিব্যি সব কিছু করতে পারছে, বাইরে যেতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে, চলাফেরা করতে পারছে, তার আর কোনো সমস্যা নেই, শুধু ওই ইনকন্টিনেন্স। আর এটা একটা এতটাই তারা লজ্জার ভিতরে থাকে, সেটা বলতেই ভয় পায় যে অন্যরা কি ভাববে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের আসে এই যে বডিতে এতগুলো হাড় আছে, হাড়ের সমস্যা, যে তাদের কোমরের সমস্যা, হাঁটুতে ব্যথা, গলায় ব্যথা, ঘাড়ে ব্যথা, এই যে ব্যথা একটা ক্রনিক প্রসেস কেন হচ্ছে, এইটা যদি আমরা আর্লি ফেজে ডায়াগনোসিস করতে পারি, কোনো একটা মা বাবা বয়স হচ্ছে মানে তাদের যে হাড় ক্ষয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল দিই, আমি এই যে ওয়াল বা বাড়ি যেটা তৈরি করেছি, যে বাড়িটা নতুন 20 বছর 30 বছর খুব ভালো যাচ্ছে, তারপরে কি হবে, আস্তে আস্তে বালিগুলো খসতে শুরু করবে, প্লাস্টার নষ্ট হতে শুরু করবে। তা আমাদেরও হাড় হচ্ছে এইরকম ক্যালসিয়াম দিয়ে 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 তৈরি। এবার কি হয়, বয়স হলে হাড়ের মধ্যে থেকে ওই ক্যালসিয়ামগুলো হচ্ছে গিয়ে মানে চলে যেতে শুরু করে, যার জন্য কি হয়, আমাদের হাড় দুর্বল হয়ে যায়। এবং এই দুর্বল যত হবে তত হচ্ছে গিয়ে আমাদের ভার্টিব্রা যেটা রয়েছে, একটা ডিস্ক আর একটা ডিস্কের উপরে এরকম চলে আসে, যার ফলে কি হয়, এখান থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেইগুলো কম্প্রেশন হচ্ছে। সে বলবে ডাক্তারবাবু কোমরে ব্যথা, কোমর থেকে ব্যথা হচ্ছে গিয়ে পায়ে নাপছে, এই পায়ে নাপছে, ঠিক আছে, তারপরে হচ্ছে হাঁটু তুলতে পারছি না, তারপর হচ্ছে গিয়ে ঘাড়ে ব্যথা। এগুলো হচ্ছে গিয়ে একটা অস্টিওপোরোসিস, যেটা এজ জনিত কারণে হচ্ছে। এবং এরও ট্রিটমেন্ট আছে, যদি আমরা সেটা প্রথম থেকেই আমরা যদি ঠিকঠাক প্রসিডিওরে গিয়ে ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে এটাকেও আমরা অনেকটা ডিলে করতে পারি বা আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। এরপরে হচ্ছে কি আমাদের হাড়ের পরেই আছে মাংস। এবার এই বয়স হলে দেখবেন বাবা মায়ের যে প্রবলেমটা থাকে, ডাক্তারবাবু আমি রোগা হয়ে যাচ্ছি, আমি মনে হচ্ছে কি যে আমার মাংস একেবারেই নেই। কারণ এই যে রোগা হয়ে যাওয়া, মাংস নেই, এই যে পেশিগুলো ছোট হয়ে যাওয়া, এটাকে আমরা বলি সার্কোপেনিয়া। সার্কোপেনিয়াও কিন্তু আমাদের জেডিয়াট্রিক্সের একটা বড় পার্ট, যেটা কেন মাংসটা অ্যাট্রফি হচ্ছে, লস হচ্ছে। তাহলে আমাদের সার্কোপেনিয়ার ডেফিনেশন অনুযায়ী যদি লস অফ মাসেল মাস, তার সাথে সাথে স্ট্রেংথ, মানে ধরো একটা হেলদি পেশেন্ট আমার কাছে আসলো, দেখে মনে হচ্ছে গিয়ে খুব ভালো দেখতে, কিন্তু সেও সার্কোপেনিক হতে পারে। কি কারণে? কারণ তাকে দেখে তো মনে হচ্ছে সে মাসেল মাস লস নেই, কিন্তু তার মাংসের যে লিন মাংস, যেটা হচ্ছে গিয়ে মাসেল ফাইবার, সেগুলো লস হয়েছে, কিন্তু সে মোটা ডিউটি হচ্ছে ফ্যাট জমে আছে। মানে হচ্ছে কি আমাদের ফ্যাটি মানে ফ্যাটি সার্কোপেনিয়া, মানে ওবেসিটি সার্কোপেনিয়া, ওবেস সার্কোপেনিয়া, এই টার্মগুলো তখন আমাদের এক এক করে আসে। এই যে বললে কোশ্চেনটা ছিল তোমার জেডিয়াট্রিক্স সিনড্রোম বা বয়স হলে কি কি হয়, এইগুলো হচ্ছে যে তার একটা ওভারঅল। এটা তো দেখলাম কি কি হয়, মোটামুটি তুমি একটা ডিটেল বললে। এগুলোকে এড়িয়ে গিয়ে, মানে এখন বলে না এজিং উইথ গ্রেস, হেলদি এজিং, এটা কি? হেলদি এজিং, আবার সেই হেলথ এবং উইথ এজিং, মানে আমাকে হেলদি থাকতে হবে এজের সাথে সাথে। এটা একটা দার্শনিক বড় একটা পার্ট রয়েছে, যে আজকে আমি 60 বছর আমার বয়স, আমি এক সময় 60 বছর পর্যন্ত সোসাইটিকে দিয়ে এসেছি, আমাদের মানে রেসের লাইফ লিড করে এসেছি, সংসার জীবন করে এসেছি, ছেলে মেয়েকে বড় করে এসেছি। এখন আমাদের একটা জায়গা, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, আমি কি করে ভালো থাকব সেটা আমাকে করতে হবে। এই যে প্রসেসটা আসছে, এবং হচ্ছে কি আমাকে, আমার এজ জাস্ট আ নাম্বার, এইটা যদি আমি ভাবতে পারি, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের অন্য যে সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসবো। আজ আমার 60 বছর হয়েছে, তো কি হয়েছে, মনের বয়স হয়নি, শরীরের বয়স হয়েছে। একদম, দ্যাটস দ্য পয়েন্ট। তো আমি 60 বছর বয়স, আমার মতো আমি আছি। অনেকে রাস্তাঘাটে গিয়ে, এই তুমি তো চেঞ্জ হয়ে গেছো, একটু চুলটা পেকে গেছে মনে হচ্ছে, কেমন একটু রোগা হয়ে গেছে। এবার 60 বছর বয়স, এটা তো হবে, এটা তো স্বাভাবিক। আমি 60 বছরে আমার শারীরিক চেঞ্জ হয়েছে, কিন্তু আমার মানসিক চেঞ্জ হয়নি। আচ্ছা, তোমায় একটা জিনিস বলি, মানে 60 বছরটা এলো বলি, আমার এখানে একজন আসেন 60 বছর বয়স, তার স্যান্ডিদা বলি আমরা, সন্দীপদা, তাকে দেখে 35 থেকে 38-এর বেশি মনে হবে না।
মানে এর হাউ ইজ ইট পসিবল, মানে একটা লোক অত ঝকঝকে তকতকে অত স্বতঃস্ফূর্ত, এটা কি থাকা সম্ভব সত্যি হ্যাঁ, বয়সের সময়? একদম থাকা। আজকে যদি তুমি তো যে দাদা বা স্যারের নাম বললে, হুম আজকে আমাদের বলিউড স্টারগুলোকে দেখো, হুম আজকে আমাদের হলিউড স্টারগুলোকে দেখো, আজকে শাহরুখ খানকে দেখো, শাহরুখ খানের বয়স কত? আমার বাবার থেকে বড়। হুম তাহলে তার যে ক্রেজ বা তার যে বডি স্ট্রাকচার, কারণ আমাদের তাহলে একটাই জায়গায় ওখানে যাচ্ছে। এক হচ্ছে গিয়ে এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এক হচ্ছে গিয়ে হেলদি ডায়েট হেলদি ডায়েট, আর হচ্ছে গিয়ে রিডিউস ক্যালোরি ইনটেক। আমরা কি করি? আমরা তাকেই বেশি চালাক মনে করি, বা আমরা আমার পার্সোনাল ভিউ, তুমি কতটা নিজেকে মেনটেন করতে পারছো। আমি বেশি খাচ্ছি মানে আমি কিন্তু চালাক নই। আমাদের ফার্স্ট যখন আমি জেডিয়াট্রিক্স পড়তে গেলাম, আমি এই যে বয়স্ক বিশেষজ্ঞ হতে গেলাম, আমাদের যে বাইবেল টাইপের যে বইগুলো আছে, সেখানে ফার্স্ট যে টপিকটা রিডিউস ক্যালোরি ইনটেক, রিডিউস ক্যালোরি ইনটেক, রিডিউস ক্যালোরি ইনটেক। আপ টু কত? ফার্স্ট ফেজে শুরু করো 40%, তারপরে 50%, তারপরে 60%। এবার পেশেন্টের যে এই কথাটা যদি আমি মা বাবাকে বলি, হুম আমি তো এমনিতেই কম খাই, আর কত কমাবো? তুমি যতটা কম খাচ্ছ এই বুড়িটা হচ্ছে কি করে? তার মানে কি বডি চাইছে না এতটা। তুমি ব্যাংকে কখন টাকা রাখো? তোমার যখন ঘরে বেশি টাকা হয়ে যায়। এই যে এই জায়গায় জমছে মানে কি? এটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে? তো এইটা চায় না বডি। আর এইটা জমা মানেই মানে রোগ এবার বাসা বাঁধলো। তুমি রোগকে বললে বাবা আমি বাসা বেঁধে দিয়েছি, তোমরা এবার তোমাদের কাজ শুরু করো। তার মানে সেই চালাক বা সেই বুদ্ধিমান যে নিজেকে ফিট রাখছে উইথ হচ্ছে এইগুলো মেনটেন করে। দেখবে ওই স্যারের বা দাদার হিস্ট্রি নিয়ে দেখবে হ্যাঁ যে হ্যাঁ একেবারে ক্যালোরি রিডিউস হ্যাঁ হ্যাঁ করেছে, তার যত নেশাগ্রস্ত জীবন ত্যাগ করেছে, হুম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়েছে, হুম এবং মেন্টালি তাকে ফিট থাকতে হয়েছে। এই হুম পার্টগুলো যদি ঠিক রাখতে পারি, আজকে আমিও তুমি শাহরুখ খান হতে পারবো। অ্যাটলিস্ট ওই অ্যাক্টার না পজিশন না পাবো বুঝতে না, কিন্তু পেরেছি। ফিটনেসটা আমরা পেতে পারি। হুম আর একটা খুব কমন প্রবলেম ইজ পলিফার্মেসি। হ্যাঁ, এটাকে বলে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন, এটা কি? এখন হচ্ছে কি, আমি রিসেন্ট হচ্ছে ঢাকুরিয়াতে একজন বাবা মাকে দেখতে গেলাম, এবং আজকে সকালেই দেখে আসলাম, এবং আমি 7টার সময় বেরিয়েছি, দেখে তারপরে আসলাম। আচ্ছা এবং সেখানে গিয়ে বাবাকে দেখলাম, বাবার সমস্যা হচ্ছে 12টা। এবার 12টা, আমি সেখানে গিয়ে, বাবার ছেলে বসেছিল, মা বসেছিলেন। আমি বললাম যে আমাদের একটা মেডিসিনের যে হট টপিক হয়, যে পরীক্ষার সময় আসে, যে 10 ইয়ার্স বা সাজেশন, পুরো সব কিছুই বাবার মধ্যে রয়েছে। কি নেই? হার্টে রয়েছে, হার্টের যে ইসকেমিক হার্ট ডিজিজ সেটা রয়েছে, হার্টে একটা স্টেন বসানো রয়েছে। কিডনিতে হচ্ছে বাবার সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে বাবার। বাবার হচ্ছে গিয়ে ঘুম হয় না, ইনসমনিয়া রয়েছে। বাবার হচ্ছে গিয়ে বিপিএইচ রয়েছে, মানে প্রস্টেটের সমস্যা রয়েছে, বাবার প্রস্রাবটা ঠিকঠাক করে ক্লিয়ার হয় না। বাবার হচ্ছে গিয়ে 2বার স্ট্রোক হয়ে গেছে, এবং হচ্ছে গিয়ে তার সাথে বাবা হচ্ছে গিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল, এবং হচ্ছে গিয়ে বাবার সার্কোপেনিয়া হচ্ছে, মানে লস অফ হচ্ছে মাসেল মাস হচ্ছে, এবং ক্যান্সারটা এখন ট্রিটেবল হয়ে গেছে, বাবা এখন সেই পার্টটা ঠিক আছে, কিওর আছে। এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে বাবার লিভারের সমস্যা আছে। এবার আমি গিয়ে দেখলাম যে এই যে 12টা ট্রিটমেন্ট চলছে, এবং এই 12টা ডাক্তারের কাছে তারা রীতিমতো দৌড়াচ্ছে, এবং আমাকে কখন ডাকছে? তারা আর পাচ্ছে না বলে, তারা ফেড আপ হয়ে গেছে। তখন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে কার্ডিওলজিস্ট তিনি 4-5টা ওষুধ দিয়েছেন, যিনি হচ্ছে নেফ্রোলজিস্ট তিনি 4-5টা ওষুধ দিয়েছেন। এই 4-5টা ওষুধ করতে করতে দেখতে পাচ্ছি 37টা ওষুধ সে খাচ্ছে, তার কনস্টিপেশন সমেত। ঠিক আছে, 37টা ওষুধ খাচ্ছে। আমি গিয়ে তো আমার মাথায় হাত। একটা মানুষ 37টা, আজকে একটা প্যারাসিটামল আমাকে খেতে বললে আমার কত যেন কষ্ট হয়, একটা জাস্ট প্যারাসিটামল, সেখানে 37টা ওষুধ খাচ্ছে। এবার কি হয়, আমি গিয়ে কি করলাম, আমাকে দেখতে হয় এই যে পলিফার্মাসি, এটা হচ্ছে গিয়ে 37টা ওষুধ একটা আর একটার সাথে ইন্টারাক্ট করতেই পারে। কারণ আমি যখন কার্ডিওলজিস্ট বা সিস্টেমিক ওয়াইজ যখন ট্রিটমেন্ট হচ্ছে, ওনারা ওনাদের পার্টে সব থেকে বেস্ট, সেটা আমি কিছু হুম বলছি না। হুম কিন্তু এই যে 37টা ওষুধ যে চলছে, তিনি কিন্তু জানেন না, হার্টের ডাক্তারবাবু কিন্তু ওই 37টা ওষুধ জানেন কিনা আমার ডাউট আছে। বা হচ্ছে গিয়ে নেফ্রোলজিস্ট আরও ওনার হুম বাদ দিয়ে যে ওষুধগুলো চলছে কিনা আমার ডাউট আছে। তো এই যে পুরো জিনিসটা, এই যে এতগুলো ওষুধ, আমরা পলিফার্মাসির ডেফিনেশন বলি যদি মোর দ্যান 5, মানে 5টার কেউ ওষুধ খায় তাহলেই তাকে পলিফার্মাসি বলি। আর হাইপার পলিফার্মাসি হচ্ছে মোর দ্যান 10 ওষুধ খেলে, তখনই কিন্তু আমার ওই অ্যালার্মিং সাইন 5টার থেকে বেশি হলেই,
যে আমাকে কিন্তু জেডিয়াট্রিশিয়ানকে তখন দেখাতেই হবে যে আমার ডাক্তারবাবু আমার কিন্তু 5টার থেকে বেশি ওষুধ চলছে, কিন্তু আমার সেখানে 37টা ওষুধ, আমি গিয়ে কি করলাম সেই প্রোটিন সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্ট, ল্যাকটুলোজ, তার হচ্ছে ইনসোমনিয়ার জন্য ওষুধ, সেগুলো সবগুলো যতটা কমালাম এবং আমি তার 12টা ওষুধে নিয়ে চলে আসলাম। কারণ আমার কার্ডিয়াক যেটা একেবারে এসেনশিয়াল ড্রাগ, সেই এসেনশিয়াল ড্রাগ বাদ দিয়ে বাদবাকি আমি কিন্তু সব ওষুধগুলোই বন্ধ করলাম। স্ট্রিমলাইন করলে আর কি, একদম, কমিয়ে দিলে। আচ্ছা, একদম। আমার পেশেন্ট দেখতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগলো। যে এই যে এতটা শোনা, তারপরে এই যে পুরোটা একটা শর্ট আউট করা, এটা করতে আমার 2 ঘন্টা টাইম লাগলো একটা পেশেন্ট দেখতে। বাপ রে তো বাপ। এই যে এইভাবে যদি আমরা কাউন্সিলিং করতে পারি, আজকে আমি যে বাবা মাকে দেখতে গেছি, আজ আমার বাবা মায়ের সাথে যদি এরকম হয়, সেখানে যদি আমি এরকম একটা সার্ভিস পাই, তাহলে এর থেকে ভালো কিছু আমার হবে না। আর একটা যেটা সমস্যা হয় বয়স্কদের, সেটা হচ্ছে ওই পায়ের জোর কমে গিয়ে, এটা ইনফ্যাক্ট মানে বলতে দ্বিধা নেই, আমার মায়ের সঙ্গেই হয়েছে। রাস্তায় চলতে চলতে, এমন খুব একটা উঁচু নিচু নয়, কিন্তু সামান্য ডিসব্যালেন্স হয়েছে, পড়ে গেছে, গিয়ে মুখে লেগেছে। বাথরুমে পড়ে যাওয়ার ঘটনা তো অহরহ শুনতে পাওয়া যায়। তো এই যে এইগুলোকে আটকানোর জন্য কোনো তোমাদের প্রিভেন্টিভ মেজার বা কোনো স্ট্র্যাটেজাইজ করার কিছু আছে? সব বাড়িতেই টুকটাক এরকম হয়ে থাকে। এবং এই যে ফল বা হচ্ছে গিয়ে ফ্রেইলটি, এটা আমাদের একটা জেডিয়াট্রিক্স মেডিসিনের একটা বড় পার্ট। আচ্ছা, এবার হচ্ছে এটাকে বলে ফল বা ফল আর ফ্রেইলটি। ফ্রেইলটি। হ্যাঁ, আচ্ছা। এবার এই যে ফল বা ফ্রেইলটি কেন হচ্ছে, কারণ আমি প্রথমে যে বাড়িগুলোতে ভিজিট করতে যাই, হোম ভিজিট করতে যাই, সেখানে গিয়ে তাদের দেখে নিই যে তাদের বাথরুমটা কীরকম, তাদের কার্পেটে যে বিছানো আছে সেটা কীরকম, এবং তাদের যে টাইলস রয়েছে টাইলসটা কীরকম। মানে আমাদের শুরু হবে বাথরুম থেকে। বাথরুমেই হচ্ছে কি আমাদের 90% পেশেন্ট গিয়ে পড়ে। কি কি কারণে পড়ে? এক হচ্ছে বয়স হচ্ছে, মানে বলেছি যে হাড়ের ক্ষমতা কমে গেছে, মাংসপেশির ক্ষমতা কমে গেছে। তাহলে তার যে ক্ষমতা আছে, আমি বললাম 90 বছর, ভাবা আমি 90 বছর, আমার 90 বছরের মতনই আমি বাঁচবো। এবং তাহলে আমাদের তাকে দিতে হবে একটু সাপোর্ট। শুধু যে কোমোডে আমি বসছি, কোমোডে বসার সময় হচ্ছে জাস্ট মনে করো এটা কোমোড, এই দু সাইডে একটু যদি হাতল লাগিয়ে দেওয়া যায়, তাহলে তার বসতেও সুবিধা হলো, তার উঠতেও সুবিধা হলো। এবং যখন হচ্ছে গিয়ে আমি উঠে দাঁড়ালাম ওয়ালের কাছে, আমি একটা হ্যান্ডেল লাগিয়ে দিলাম। আমার যে টাইলস রয়েছে তার উপরে যাতে আমি স্লিপ না করে যাই, অ্যান্টি স্লিপ একটা হচ্ছে কার্পেট বিছিয়ে দিলাম, এবং যাতে জল না দাঁড়ায় সেই রকম একটা ব্যবস্থা আমি করলাম। সবসময় একটা শুকনো ভাব রাখলাম। এবং যে অনেকে ডোর গেটে ঢোকার আগে যে চৌকাঠের মতো যেটা দেয়, সেটাকে আমি অ্যাভয়েড করলাম, যাতে ওটাতেই হোঁচট খেয়ে লোকজন বেশি পড়ে। এবং তারপরে যখন আমি বাথরুমে রয়েছি, আলো ঠিকঠাক নেই, ভেন্টিলেশন ঠিকঠাক নেই, এগুলোও কিন্তু আমাদের একটা প্রবলেম। কারণ পর্যাপ্ত পরিমাণে আলোটা যেন বাথরুমে থাকে, উনি যেন সব কিছু দেখতে পারে। যখন স্নান করছি তখন যেন তিনি বসে স্নান করেন, অ্যাটলিস্ট একটা টেবিল রাখতে হবে। আর সব থেকে বড় যেটা, মানে আমাদের এমডি পরীক্ষার সময় সেই কোশ্চেনটা আমাকে ধরেছিল স্যার, যে আমরা সব থেকে বেশি বাথরুমে পড়ি কি কারণে পড়ি, সেইটা হচ্ছে গিয়ে যখন ফিমেল বা মেল আমরা যখন আন্ডার গার্মেন্ট পরতে যাই বা প্যান্ট পরতে যাই, যখন এক পা তুলি তখন আর এক পায়ে থাকে হচ্ছে গিয়ে সাপোর্ট। এবার হচ্ছে যেহেতু এই পা আমার তো সবই উইক, তো আমি তখন সাডেনলি আমি পড়ে গেলাম। এইটা হচ্ছে পড়ে যাওয়ার বাথরুমের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যখন জামা কাপড় পরা বা আন্ডার গার্মেন্টস পরা সেই সময়। একটা মজার গল্প, যে আমার এই বয়স্ক মা বাবার দেখতে যে দুটো সমস্যা যেটা তারা ফেস করে, তারা হচ্ছে যে দুটো কথা শোনে না, সেটা হচ্ছে গিয়ে আমি কানের যন্ত্র লাগাবো না, আর হচ্ছে লাঠি আমি ইউজ করব না। এটা যদি করি তাহলে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি, লোকে তাই ভাববে। তাদের কি কমপ্লেন, ডাক্তারবাবু লাগালে কি একটা ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ হয়। এই যে ডিভাইসটা, এটা সেট হতে কিছুদিন টাইম দিতে হয়। মানে ওই টাইমটাই তারা দেয় না, যে 1 মাস, কারো 15 দিন, কারো 10 দিন, কিন্তু ওটাই তাদের ভিতর, ওটা প্রথম ফেজে যে আওয়াজটা হয় সেটা হবে, কিন্তু ওটা সেট হতে মোটামুটি একটু টাইম লাগে। সেই টাইমটুকু তারা দেয় না, বিরক্ত হয়ে খুলে রেখে দেয়, এবং সেটা তারা পরেই না। আর হচ্ছে গিয়ে লাঠি তারা নেবে না। এই যে বয়স্ক মা বাবার কাছে আমার এটাই অনুরোধ, যে আপনারা যদি এইটা একটু করেন, তাহলে কিন্তু আপনারা এই যে পড়ে যাওয়ার হাত থেকে অনেকটা কিন্তু রেহাই পাবেন। আর হচ্ছে গিয়ে পড়া, আমাদের যেটা বয়স হলে
যে রাস্তাঘাটে যে পড়ছে, এবং তুমি বললে যে রাস্তা ঠিক ছিল, আমি ধরে নিলাম রাস্তা ঠিক ছিল, মাসেল উইক রয়েছে, ধরে নিলাম মাসেল উইক রয়েছে, কিন্তু আমাদের বডিতেও কিছু থাকে যেটা হচ্ছে কি এই যে যে এক্ষুনি বললে পলিফার্মাসি, যে এমন ওষুধ যেটাকে আমরা পস্টুরাল হাইপোটেনশন বলি, যে আমি বসে আছি হঠাৎ করে উঠলাম আমাকে পিছনের দিকে টেনে ফেলে দিল, এটা হচ্ছে গিয়ে অনেক ওষুধ ইন্টারাকশনের ফলে হয়। আবার আমাদের যখনই নার্ভের কোনো সমস্যা হয়, মানে হচ্ছে গিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথি, তখন হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এই সমস্যা থাকে পড়ে যাওয়া। আর একটা হচ্ছে গিয়ে সিনকোপ, মানে সাডেনলি পড়ে গেল, যে কিছুই জানছে না, চোখ মুখ একেবারে অন্ধকার হয়ে আসলো, যে পড়ে গেল। যেরকম আমাদের স্কুলে তোমার মনে আছে কিনা, আমরা যখন প্রার্থনার লাইনে দাঁড়াতাম, যে লম্বা লাইনে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, সাডেনলি দেখলাম কেউ পড়ে গেল লাইন থেকে, মাথা ঘুরে। এই যে যে একটা ভেসোভেগাল অ্যাটাক, বা হচ্ছে গিয়ে কোনো কোনো সময় পেশেন্ট এতটাই সেটা নিয়ে চিন্তিত হয়ে যায় বা কোনো একটা সিচুয়েশনে থাকে, সেটাকে আর কন্ট্রোল করতে পারছে না, তখন হচ্ছে গিয়ে সাডেনলি হচ্ছে পড়ে যাচ্ছে। এবার সিনকোপের কতগুলো অর্গানিক কজ আছে, যেরকম আমাদের হার্ট থেকে হতে পারে, আমাদের নার্ভ সিস্টেম থেকে হতে পারে, আমাদের ভেসোভেগাল অ্যাটাক থেকে হতে পারে, এর সাথে হচ্ছে গিয়ে একটা কোরিলেশন আছে। তো এই সিনকোপ হলো কেন হলো, এটা যদি আমরা একবারের ফার্স্ট এপিসোডেই জেনে যাই, তাহলে কিন্তু আমরা নেক্সট বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেটা কিন্তু আমরা খুব ইজিলি প্রিভেন্ট করতে পারি। এবার তোমার আমরা কি করে প্রিভেন্ট করব, এইগুলো তো বললাম যে সারাউন্ডিং এর এনভায়রনমেন্টের জিনিসপত্র যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের ফলটা হবে না। ফলটাতে আমরা ভয় পাই কেন? আজকে যদি আমার বাবা, আমি এখানে বসে রয়েছি, আমার বাবা যদি পড়ে যায়, আমাকে এক্ষুনি এখান থেকে দৌড়ে যেতে হবে, আমি যে কোনো কাজ করি না কেন ফেলে যেতে হবে, গিয়ে বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে ভর্তি করতে হবে, সেখানে অপারেশনের জন্য রেডি করতে গিয়ে দেখলাম কোমরের হাড় ভেঙে গেছে, অপারেশন না ছাড়া কোনো উপায় নেই। অপারেশনের জন্য তাকে প্রিপারেশন করতে হবে, এবং প্রিপারেশন করার জন্য তাকে আমাদের পিএসসি ফিটনেস নিতে হয় অপারেশনের আগে, সেটাও দেখতে গিয়ে অনেক রকম সমস্যা থাকার জন্য দেখা যাচ্ছে বয়স হয়েছে মানে হার্টের সমস্যা, কিডনির সমস্যা থাকবে, আমরা ফিটনেস পাচ্ছি না। এরপরে কোনো রকমের সিসিউতে আইসিইউতে ঢুকানো হচ্ছে, সেটাও একটা প্যাথেটিক। আমার বাড়িতে শুধু আমি নয়, আমার ছোট বাচ্চা কাচ্চা, বাবা, আরও যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তাদেরও পুরো সেই কটা দিন যেভাবে কাটে, এইটাই আমি বলতে চাইছি যে পড়ে যেতে দেওয়া যাবে না। পড়ে গেলে যেরকম পেশেন্টের সমস্যা, এবং তার সাথে সাথে কিন্তু ওনার সাথে যারা আছে তাদের কিন্তু আরও বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা যদি আর্লি ফেজে এই প্রিভেন্ট করে নিতে পারি ফল বা ফ্রেলটি, কি করে আমরা সেটাকে ঠিক করব, তাহলে কিন্তু আমাদের কাছে একটা বড় অ্যাচিভ। আর একটা যেটা বয়স্ক মানুষদের হয়, সারাক্ষণই মন খারাপ, ভীষণ অনেক সময় ভীষণ মানে যুক্তিযুক্তও বলা চলে অনেকেরই। তুমি যেটা বলছিল, আমাদের বন্ধু বান্ধবদের অনেকেই, ভাইপো ভাগ্নিদের জেনারেশনে তো প্রায় পুরোটাই, কেউ আর কলকাতায় বাবা মায়ের কাছে নেই, সবাই বাইরে রয়েছে, ফলে বাবা মার মধ্যে একাকিত্ব আসে অনেক সময়। এই দাম্পত্য চলছে চলছে চলছে, সেই দাম্পত্যের সারাক্ষণ খিটির মিটির লেগে আছে, মন খারাপ। আহ, তো এইটা মানে মন খারাপ বা ডিপ্রেশন, এইটা কি বোঝা সম্ভব বয়স্কদের ক্ষেত্রে, কিভাবে সেটা ধরবো? আচ্ছা, এটা হচ্ছে কি, আমার যদি এই প্রশ্নটা বলি, যে দুটোর দিক, একটা বললে যে আমার ভাই বোনেরা থাকছে না এখানে, বয়স্ক মা বাবা একা রয়েছে, আর একটা হচ্ছে আমরা যারা আছি তাদের দিকটা। একটা আমাদের লাইফ মানে একটা ইএমআই। হ্যাঁ। আজকে আমার বন্ধু আছে ইন্দ্রনাথ মণ্ডল, সে নাম বলেই দিলাম, সে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদে তার পোস্টিং, সে হচ্ছে গিয়ে স্যালারি 10,000 বাড়লে তার একটা ইএমআই বাড়ে, না 10,000 বাড়লে 8,000-এর একটা ইএমআই বাড়ে। এই যে যে আমাদের লাইফ মানে হচ্ছে একটা স্যালারি বাড়া মানে একটা ইএমআই বাড়া, তার জন্য কি হচ্ছে, আমাদের দৌড়াতে হচ্ছে, আমরা র্যাট রেসে পড়ে আছি। আজকে বাবা 12টা ভালো করে পাস কর, সায়েন্স নিতে হবে, ক্লাস 12-এর পরে এমবিবিএসটা পেয়ে যা, লাইফ সেট হয়ে যাবে, এমডিটা করে নে, লাইফ সেট হয়ে যাবে, ডিএমটা করে নে, লাইফ সেট হয়ে যাবে। এই যে যে র্যাট রেস করতে করতে 40 বছর পার করে দিলাম, বাবা মাকে সময় কোথায় দিচ্ছি? আমরা যারা আছি তারাও দিচ্ছি না, এবং যারা নেই তারাও দিতে পারছে না। এই যে দুটোই আমার আলটিমেটলি সেম। তার মানে এই যে যে একাকিত্ব, ডিপ্রেশন কেন আসবে না? যদি আমরা বাবা মাকে একটু সময় দিতে পারি, একটু টাইম দিতে পারি। এবার বলতে পারেন ডাক্তারবাবু, তাহলে যারা দুজনই বাড়ি থেকে কাজে যাচ্ছে, তারা তো আপনার এই কথা শুনে তাদের পেট চলবে কি করে? বাবা মাও বোঝেন যে আমার ছেলে মেয়ে বা আমার বৌমা, আমার ছেলে বাইরে যাচ্ছে তাদের রুজি রোজগারের জন্য, সেটা আমার জন্য এবং আমার নাতি নাতনির জন্য, এবং তাদের সেটা যাওয়ার দরকার, এবং তারা সেটা যেতেও দিচ্ছে। যে বাবা মা খাটে শুয়ে রয়েছে, যে বাবা মা হচ্ছে গিয়ে কিছু করতে পারছে না, বেডেই শুয়ে রয়েছে, ধরুন বেড রিডেন, আমি যদি সকালে যখন বেরোচ্ছি মায়ের মাথায় দুবার হাত বুলিয়ে এইটুখানি তো করতে পারি, মায়ের কি কি দরকার খাবারটা আমি একটু টেবিলে রেখে যেতে পারি,
বা হচ্ছে গিয়ে মায়ে সারাদিন কি করবে, আমার টিভিটা চালাতে পারবে কিনা সেই ব্যবস্থাটুকু যদি করে দিতে পারি, এইটুখানি আমরা চাইছি। এবার হচ্ছে গিয়ে মা বাবা বলছে না যে তোমরা আমাকে সব দাও, তোমরা আমাকে 24 ঘন্টা আমার পাশে বসে থাকো। মা বাবা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তোমাকে করে বোঝাতে হবে না, মা বাবা সেটা জানে। মা বাবা শুধু এক চায়, মা বাবা সেটাকে 100 করে নিতে পারে। মা বাবাকে এই 100 করে দেখাতে হবে না, 24 ঘন্টা মা বাবার সেবা করতে হবে না, কারণ তোমার তো উপায় নেই। সব ছেলে মেয়েই চায় মা বাবার সেবা করতে, কিন্তু আমরা অনেক সময় সেটাকে হারিয়ে ফেলি বা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাই, কারণ উপায় নেই। আমাদের ইএমআই লাইফ, আমাদের ব্যস্ত লাইফ, আমরা র্যাট রেসে দৌড়াচ্ছি। আমাদের সংসার জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমাদের এই যে বাইরের পরিবেশ, নয়তো আমি কম্পিটিশন থেকে সরে যাব, আমার সব শেষ হয়ে যাবে। তার জন্য আমাদের একটা পার্ট, বাবা মায়ের পার্ট নেগলেক্ট হচ্ছে। জাস্ট একটু সময় দিন, বাবা মায়ের যে এই যে ডিপ্রেশন পার্টটা অনেকটা কেটে যাবে। কারণ বাবা মা এখন 60, 70, 80, তোমরাই হচ্ছ সব ভরসা। তোমরাই যদি না থাকো, জাস্ট একটু খেতে বসো একসাথে, তাহলেই হবে। ওই খাওয়ার সময় 10টা মিনিট টাইম দাও, তাহলেই হবে। তো এই ডিপ্রেশন জিনিসটা কিন্তু আমরা যেরকম যারা আউটসাইডে রয়েছে তাদেরও প্রবলেম, এবং যারা আমরা ভিতরে রয়েছি আমাদেরও কিন্তু প্রবলেম। তার মানে আমাদের কারেক্ট দুজনকেই করতে হবে। বাবা মা যাতে যারা বাইরে রয়েছেন, যে সমস্ত মানে ছেলে মেয়েরা, তাদেরও দেখতে হবে আমার বাবা মা কিভাবে ভালো থাকে, সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। তাদের ভিডিও চ্যাট করে কথা বলা, তাদের রীতিমতো নিয়ম করে ফোন করা, যাতে তাদের দরকার নেই বাড়িতে কি হচ্ছে তাও মাকে জিজ্ঞেস করা, মা কি করলে বলো তো। যেটা প্রথম ফেজে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খবর নেয়, কি খেলে গো, কি হলো গো, আর তো কোনো কথা থাকে না। ঠিক আছে, সারাদিনের গল্প শোনাচ্ছি, তো মা বাবার সাথে এইটুখানেই করো না, যে কি করলে, কি করছো, ঠিক আছে। আর ইকোনমিক্স পার্টটা, টাকা পয়সার ব্যাপারটা, সেটা হচ্ছে বাবা মা যতদিন পারে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ যখনই তাদের এই টাকা পয়সার থেকে তারা উইথড্রল নিজে করে নিতে পারবে, তারা সবসময় একটা ইনসিকিউরিটিতে ভোগেন, ঠিক আছে। সেই জন্য আমি সেদিনকে হচ্ছে যাদবপুরেই একটা ভিজিটে গেছিলাম। সেখানে হচ্ছে গিয়ে বাবা হচ্ছে 90 বছর, কিছুই করতে পারে না, পুজোর আগে জাস্ট। তো কিন্তু ছেলে মানে এতটাই ভালো ছিল যে বাবা হচ্ছে গিয়ে বোনাস দিচ্ছে কাজের যারা রয়েছেন আশেপাশে, ঠিক আছে। বাবা হচ্ছে গিয়ে আজকে বাজারে যে বাজার করবে তাকে টাকা দিচ্ছে, কিন্তু বাবা সে টাকা গুনতে পারছে না, তাও কিন্তু ছেলে ওটা করাচ্ছে। মানে এই যে যে মানসিকতাটা, এটা আমার খুব ভালো লাগলো। যে ওই ফেসটা যদি ছেলে আমাকে বলল যে ডাক্তারবাবু আমি যদি এটা, আমি তো নিজেও করতে পারি, আমি বসে রয়েছি সাইডে পিছনে, আমি তো নিজেও করতে পারি, কিন্তু করছি না, কারণ বাবাকে এই ফ্রিডমটা এখনো দিচ্ছি। কারণ বা নিয়ে নিলেই বাবা ভাববে যে আমার তাহলে আর কোনো দাম নেই, আমার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, তো এই ছোট্ট একটা জায়গা থেকেই কিন্তু একটা ডিপ্রেশনের তৈরি হতে পারে, যেটা থেকে কিন্তু আমরা বাবা মাকে এই যে যে এইটুখানি করতে দিচ্ছি তাতেই কিন্তু দিস ইজ আমাদের ফ্যান্টাস্টিক। মানে আর একটা ব্যাপার হচ্ছে ওদের নিজেদের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর মানে মজার ডিপেন্ডেন্স হয় আর কি। সারাক্ষণ কুটুর 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 চলছে, কিন্তু একজনে আরেকজনকে ছাড়াও চলবে না। তো এই যে ধরো আহ, এই বয়স্ক দম্পতিদের যে পরস্পরের প্রতি নির্ভরতা, এটাও কি তাদের মেন্টাল হেলথের ওপর কোনো প্রভাব ফেলে? একদম। যেরকম হচ্ছে গিয়ে যার সাথে আমি 30 বছর 40 বছর সংসার করলাম, প্রথম ফেজে সে লাইফ মানে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হলে আরও বেশি দিন ধরে আছি, এবং পরবর্তী সময় যখন আমাদের বার্ধক্য জীবনে চলে আসি, তখন আমাদের যেরকম শারীরিক চেঞ্জেসগুলো হয়, হরমোনাল চেঞ্জেস হয়, পোস্ট মেনোপজ হয়ে যায় মায়েদের, আমাদের হচ্ছে অ্যানোপজ হয় ছেলেদের, মানে আমাদের সেক্সুয়াল হরমোনগুলো কমে যায়। তো এই যে যে আমাদের নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো কমে যায়। তো এই যে যে কমার সাথে সাথে বয়স্ক দেখবে খিটখিটে হবে। যে আমি কি করি আমার নিজের ঘরেও, আমি গিয়ে দেখলাম সানডে গেলাম, তো মা দেখছি মায়ের মতো বকবক করছে, বাবা দেখি বাবার মতো বকবক করছে। এবার আমাকে মা বলছে দেখ তোর বাবা কিন্তু এটা বলছে, এইটা করছে, তুই কিছু বল। আমি মায়েরটাও শুনলাম হাঁ করে, বাবারটাও শুনলাম হাঁ করে, আমি কিন্তু কাউকে কিচ্ছু বললাম না, ঠিক আছে। তারা মোটামুটি আধ ঘন্টা করতে লাগলো এটা। তো তারা যেটা করছে, তারা এটা আমাদের মনে হচ্ছে এটা কি সব কথা বলছে, এগুলো তো নাও বললে হয়, কোনো লজিক নেই, কিন্তু তাদের সেই সময় সেটা করতে দিতে হবে, কারণ তাদের মেন্টালিটি ওইভাবেই সেট হয়ে গেছে ওই এজে এসে। তারা বুঝতে পারছে না যে আমরা এই যে যে যেটা নিয়ে ঝামেলা করছি, বাবা কেন গ্লাসের বোতলটা ওখানে রাখলো, সেটা নিয়ে আমার মায়ের সমস্যা, কেন তুমি ওটা ওখানে রাখতে পারলে না, সেই এটা নিয়ে আধ ঘন্টা চললো একটা জিনিস, ঠিক আছে। এবং বাবাই কিন্তু রাখলো ওটা, মানে মা রাখেনি, বাবাই রাখলো, কিন্তু তারপরও হচ্ছে কি আধা ঘন্টা চললো। কিন্তু আমি যদি এখন
কেন চিল্লামিল্লি করছো, এটা তুমি ঠিক নও, তুমি ভুল। এটা যদি আমি করতাম, নিজেকে আরো বেশি মানে অ্যাগ্রেসিভ করতাম, তাহলে জিনিসটা পুরোটাই উল্টো দিকে যেত। এবং আমি যদি একটা কথা বলে দিতাম, বাবা মা কিন্তু সেটা নিয়ে বেশি দুঃখ পেত দেন তারা যে করছে তাদের সাথে কিন্তু এটা কোনো ব্যাপারই নয়। এবং আমি যখন বেরিয়ে আসলাম রীতি, তারপরে দেখলাম দুপুরে দুজন মিলে খাওয়া দাওয়া করছে, মানে তাদের ওই ফেজটাতে তাদের ছেড়ে দিতে হয়। মানে আমি বলতে চাইছি বয়স্ক মা বাবা যেই হোক না কারণ, আমার যেটা মনে হয় যে ফেজে যেটা করছে, সেটা ভাই হোক বোন হোক, উত্তেজিত যখন হয়ে গেছে, সে কি বলছে শোনো না একটু, দ্যাটস ইট। তারপরে সে যখন ঠান্ডা হচ্ছে, সে যদি বোঝার জায়গায় থাকে, তুমি তারপরে বলো। এই জন্য হচ্ছে কি বাবা মায়ের এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো তারপরে যখন একজন অসুস্থ হয়ে পড়ে, সেই ওই যে বললাম যে বাবার গল্প বললাম, 37টা ওষুধ খায়, মা সারাদিন তার সেবা করছে, এবং মাও যে খুব সুস্থ বা স্ট্রং সেটা নয়, কিন্তু সেই লেডিকে দেখলাম তিনিও হচ্ছে গিয়ে একেবারে রোগাট, মানে একেবারে রয়েছে, তার সার্কোপেনিয়া রয়েছে, তো সে দিন রাত তাকে সেবা করে যাচ্ছে। তাহলে কেন করছে? ওই কাপল কি হচ্ছে কি আর একটু ইয়াং এজে তাদের মধ্যে খুনসুটি ছিল না? ছিল। তো একজন যখন অসুস্থ হয়ে যায়, তখন তো আরেকজন একেবারে সব কিছু দিয়ে তাকে উজাড় করে দেয়। তার মানে এটা হচ্ছে কি একটা ন্যাচারাল প্রসেস, ওই সময়ের জন্য মেন্টালিটির ওইভাবেই তাদের সেট করা। তো এইটা নিয়ে মানে আমরা খুব উত্তেজিত হব না। আর হচ্ছে গিয়ে এই যে তাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা ডিপেন্ডেন্সি, এটা থাকবে। আমাদের কাজ হচ্ছে গিয়ে আমার পড়োশি হোক বা আমার রিলেটিভ হোক বা হচ্ছে গিয়ে আমার মা বাবা হোক, আমরা ইয়াং জেনারেশন বুঝে সেই সময় তাদের শুধু সাপোর্টটাই করতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের দায়িত্ব। সেটাই আমাদেরও অ্যাপ্রোচ, তাই হওয়া উচিত। অনেক ভেরি ইন্টারেস্টিং। এখনকার আরেকটা খুব মেজর সমস্যা, তো তোমার কথা শুনে আমার ভালো লাগছে, একটু ভরসা পাচ্ছি। তোমার নম্বরটা যেহেতু আমার কাছে এসে গেছে এখন, ডাক্তার পাওয়া যায় না এমার্জেন্সিতে। ডাক্তারকে এবার সব সময় প্রত্যেকবার তো নার্সিংহোম নিয়ে যাওয়ার মতো এমার্জেন্সি হয়তো নয়। না, নার্সিং হোমে তুমি নিয়ে যেতে পারছো, তোমাকে দিয়ে তো আমার দেশটা চলছে না, আমার স্টেটটা চলছে না। আমার 90% লোক তো সেটা পারবে না করতে। তো আমাদের তখন মনে হয় একটা লোক যদি পেতাম অন্তত, মানে যাদের পরিচিতি আছে তারা অনেক সময় নিজেদের আত্মীয় যদি কেউ ডাক্তার থাকেন তাকে ফোন করে নেন। কিন্তু এই যে তুমি, তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারছি বয়স্ক মানুষের এটা সম্পূর্ণ অন্য ধরনের কেয়ার দরকার। প্রত্যেকবার তো তোমাকে সবসময় ফিজিক্যালি রিচ করতে পারবো না, তখন কি করব? এবার হচ্ছে গিয়ে আমরা তো এই যে জেডিয়াট্রিক্স মেডিসিন প্রথমেই বলেছি একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমি সায়েন্স অফ মেডিসিন নয় যে 2+2, আমাকে সায়েন্স অফ মেডিসিন, আর্টস অফ মেডিসিন এবং তার যাবতীয় দায়িত্ব আমাকে নিতে হবে। আমি সেইভাবেই তৈরি। আমি 3 বছর পোস্ট গ্রাজুয়েশন করলাম সেইভাবেই। এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে 3 বছর আমি চর্চা করলাম যে আমার এই ফেজে হচ্ছে না, তাহলে কিভাবে তাকে অল্টারনেটিভ ওয়ে আমাকে দিতে হবে। আমি পেশেন্টের হিস্ট্রি আমাকে বলে দিল। এবার কি হয়, পেশেন্ট যদি ডাক্তারের কাছে না আসে বা ডাক্তার পেশেন্টের কাছে না যায়, আমাদের ক্লিনিক্যাল সাইন সিমটম খুব ইম্পর্টেন্ট। মানে তাহলে হচ্ছে গিয়ে সবাই কিন্তু ওষুধ দিয়ে দিতে পারে, আমি তো দোকানে গিয়েও ওষুধ চেয়ে আনতে পারি, কিন্তু ডাক্তারের যে দেখে ক্লিনিক্যাল সাইন সিমটম এটা দরকার। কিন্তু সব ক্ষেত্রে যেহেতু পসিবল হচ্ছে না, আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে বার করতে হবে, সেটা হচ্ছে টেলিমেডিসিন বা হচ্ছে গিয়ে ভিডিও কলিং করে তার হচ্ছে গিয়ে সেই ফেজে আমাকে তাকে ঠিক করতে, পরে আমি তার কাছে গেলাম বা সে আমার কাছে আসলো সেটা পরের ব্যাপার। সেই এমার্জেন্সি ফেজটা কিন্তু আমাদের কাটাতে হবে মানে থ্রু দ্য এমার্জেন্সি বা টেলিকল করে। এবং এটা যদি আমরা এই টেলিমেডিসিনটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু বয়স্ক মানুষ, কারণ আজকে আমি কলকাতায় রয়েছি, আমার নর্থ বেঙ্গল থেকে ধরুন বর্ধমান থেকে মালদা থেকে প্রচুর কল আসে, ডাক্তারবাবু কি করে আপনাকে দেখাবো। এবার আমি কি করে বলি যে আপনারা আমার কাছে আসুন, মানে আমিও তো একজন মানুষ, আমারও তো হিউম্যানিটি, আমাকে দেখাতে সে বর্ধমান থেকে আসবে বা আমি কি করে যাব কলকাতা ছেড়ে। তো সেই সমস্ত মা বাবাদের ক্ষেত্রে আমরা জাস্ট ভিডিও কলিং বা তাকে হচ্ছে গিয়ে যদি টেলিকল করে তাকে যতটা সাপোর্ট আমরা দেওয়ার সেটা হচ্ছে গিয়ে দিতে পারি, এবং সেই এমার্জেন্সি পার্টটুকু আমরা কিন্তু ম্যানেজমেন্ট করতে পারি। আর আমরা যদি জেডিয়াট্রিক সিস্টেমটাকে যদি এমনভাবে তৈরি করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে তার একটা ডিপার্টমেন্ট আছে, নতুন নতুন ডাক্তার তৈরি হচ্ছে। কারণ আমি হচ্ছে গিয়ে বললাম ফার্স্ট এমডি ডাক্তার আমাদের যে এইচওডি আছেন, মানে আমাদের স্যার অরুণাংশু তালুকদার স্যার, তার যে চেষ্টা, মানে তিনি এমন একজন মানুষ যাকে দেখে আমি আমার জীবনের মেন্টর বলি বা আমার ভগবান বলি, যে এতটা অ্যাক্টিভ যে উনি বুঝতে পারলেন যে আমি কি করে মানুষের জন্য কিছু করব, এবং তিনি আলাদা করে বেরিয়ে এসে জেডিয়াট্রিক্স মেডিসিনটাকে দাঁড় করালেন, যে সারা দিন রাত পরিশ্রম করে।
এবং এই রকম মানুষজন আমাদের চাই, যারা হচ্ছে গিয়ে রেডি থাকবে যে ফিউচারে যে আমাদের দিন আসছে। একটা ক্যালকুলেশন বলে দিই, আজকে আমাদের দেশের ল্যাসি মানে একটা স্টাডি আছে অল ওভার ইন্ডিয়া, 70,000 পেশেন্ট নিয়ে সেই স্টাডিটা করা হয়, মানে খুব বড় স্টাডি। এত বড় স্টাডি হয় না যে এতগুলো স্যাম্পল সাইজ নিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সি পপুলেশন বা জেডিয়াট্রিক্স পপুলেশন প্রায় 7.4 থেকে 8 পয়েন্ট পর্যন্ত, মানে 100 জনের মধ্যে 8 জন হচ্ছে গিয়ে বয়স্ক মানুষ। কিন্তু সেটা 2047 মানে হচ্ছে গিয়ে সেখানে গিয়ে দেখা যাবে সেটা হয়ে যাবে 20%। তাহলে 100 জনের মধ্যে 20%। আমাদের যেহেতু এই ডিপেন্ডেন্সি পপুলেশন বাড়ছে, এইদিকে তার সাথে সাথে বার্থ রেট কমছে, আবার ওই দিকে হচ্ছে গিয়ে ডেথ রেটটাও কমছে, মানে দুটো একেবারে বিপরীত দিকে যাচ্ছে। তো আমাদের রেডি থাকতে হবে, সেই সময় যুদ্ধ তো আমাদের আসছে। আজকে যদি আমি রেডি না হই, সেই যুদ্ধটা কিন্তু আমরা ট্যাকেল করতে পারবো না। মানে 20 বছর পর জাস্ট বয়স্ক মানুষের সংখ্যা প্রতি 100 জনে 20 জন হয়ে যাবে। 100 জনে 20 জন হবে। আর এটাতে একটুকু ভুল নেই, আজকে যার 50 বছর সে 10 বছর পরে 60 বছর হবেই। তুমি এখানে ভুল প্রমাণ করবে কি করে? মানে এই ডাটায় কোনো ভুল নেই। তার মানে আমাদের তার জন্য প্রিপারেশন থাকতে হবে। এই এত পপুলেশন, তারপরে কি আমরা ইয়াং জেনারেশন তখন কমে যাচ্ছি, তখন তাদের সাপোর্টে কে থাকবে? আজকে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, একটা ছেলে অথচ বাবা মা দুজন, কি হলো? মানে আমরা মাইনাসে যাচ্ছি, 50% কিন্তু আমরা মাইনাসে যাচ্ছি। তখন হচ্ছে গিয়ে কিন্তু তার জন্য আমরা জেডিয়াট্রিক্স টিম রেডি করতে হবে। এই জেডিয়াট্রিক্স মেডিসিন একার দ্বারা হবে না। আমি একা ডাক্তার সেটা কিন্তু করতে পারবো না কিছু। আমি কজনকে সাপোর্ট করব, আমি কজনের কাছে গিয়ে পৌঁছাবো? তাহলে যেরকম আমাদের স্টেট, যেরকম আমাদের মানে ইন্ডিয়া গভর্নমেন্ট, সবাইকেই এটার উদ্যোগ নিতে হবে। সব সোসাইটিকে উদ্যোগ নিতে হবে, যারা অর্থনীতিবিদদের উদ্যোগ নিতে হবে, যাতে এই যে অ্যাপ্রোচটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, বা আমরা একটা টিম রেডি করতে পারি যে আমরা 47-এর জন্য ওয়েট করছি। 100 বছর আগে ভারত স্বাধীন হয়েছিল 1900, আর এইদিকে 2047-এ যেন আমাদের এই জেডিয়াট্রিক্স পেশেন্টকে ট্যাকেল করতে পারি। তারই হচ্ছে গিয়ে আমাদের একটা প্যাকেজ সিস্টেম রেডি করা। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো। এখন অনেক আধুনিক হয়েছে, যেমন স্মার্ট ওয়াচ অনেক কিছু মনিটর করে, হার্ট রেট, পালস রেট, এগুলো মনিটর করে। আমরা প্রত্যেকেই অনেকেই যারা পেরেছি কোভিডের সময়টায় পালস অক্সিমিটার কিনেছি বাড়িতে। আমরা অনেকে, আমি যেমন নিজে তখন পেরেছিলাম, সেই জন্য বাড়িতেই প্রেশার মাপার একটা যন্ত্র কিনেছিলাম। অনেকে দেখেছি ওই সেই আঙুলে দিয়ে যে ডায়াবেটিস মাপার যন্ত্র, এই সমস্ত। তো এই যে ধরো ওয়্যারেবল যে সমস্ত ডিভাইস বা অন্যান্য যে সমস্ত মডার্ন ডিভাইস, এগুলো কি তাহলে বয়স্ক মানুষ থাকলে বাড়িতে রাখা মাস্ট মোটামুটি? একদম। আমাদের যে সমস্ত পরে হয়তো আসবো ডিমেনশিয়া নিয়েও, আমার কোশ্চেনটা নিশ্চয়ই আসবে, কারণ আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট ডিমেনশিয়া থাকবে না এটা হয় না। এরপরেই আছে আমার এমার্জেন্সিতে। তো এখন হচ্ছে গিয়ে আমার এই যে ডিমেনশিয়ার পেশেন্ট, যারা হচ্ছে ডিমেনশিয়া, শুধু এটা একটা বড় শব্দ, তার ভিতরে যে কেন হচ্ছে এটা হচ্ছে একটা আউটপুট, মানে বাইরে থেকে দেখে বলছি এর ডিমেনশিয়া আছে, কিন্তু ডিমেনশিয়া কি কি কারণের রোগের জন্য হলো সেটা আলাদা আলাদা রোগ আছে। যেরকম অ্যালজাইমার ডিজিজ সবাই শুনেছে, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, তারপরে হচ্ছে লুইস বডি ডিমেনশিয়া, পার্কিনসনিজম অ্যাসোসিয়েট ডিমেনশিয়া, এই কারণগুলোতে ডিমেনশিয়া হয়। এবার এই যে ডিমেনশিয়া হলে মানুষ সম্পূর্ণ ভুলে যায়। এবার এই যে আমাদের এর মধ্যে বিশেষ করে যাদের ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হচ্ছে, এনারা হচ্ছে নেভিগেশনে প্রবলেম। আজকে কি হয়, কিন্তু একটাই গল্প বলি, যে পেশেন্ট আমার রুম থেকে বেরোলো, ওপিডি থেকে বেরোলো, এবার আমি বললাম যে জাস্ট পাশের রুমটায় যান, ঠিক আছে, পাশের রুমটায় যান, ওষুধটা ওখান থেকে নিন। এবং পেশেন্টটা পুরো হসপিটাল ঘুরে এসছে, মানে ঘুরে বেড়াচ্ছে, সে পাশের রুমটাই চিনতে পারছে না। এই হচ্ছে গিয়ে সমস্যা। এবার বাবা মা যখন বেরোচ্ছে, অনেকের বাবা মা বাজার করতে বেরোচ্ছে, বাজার করতে বেরিয়ে তার কিন্তু চেনা জায়গা সব, সে ওখানেই বড় হয়েছে, কিন্তু গেছে, আসতে পারছে না, একেবারে একটা বাড়ির চারপাশ দিয়ে ঘুরে যাচ্ছে যে এই গলিতে ঢুকতে হবে সেটাই সে বুঝতে পারছে না। এবার কি করছে, এটা তো যদি আশেপাশে হয় তাহলে তো খুব সমস্যা হয় না, গিয়ে আমরা নিয়ে আসলাম, কিন্তু এটা যদি সেই মানুষটা যদি অনেক দূরে চলে যায় তখন কি হবে? তো এই সমস্যা থেকে আমরা যাতে মানে নিজেদের সেভ করতে পারি, বাবা মা যাতে হারিয়ে না যায়, তার জন্য আমাদের একটা ডিভাইস আছে। যেরকম ওই যে পিকে মুভিতে দেখেছিলে তো নিশ্চয়ই, এরকম একটা ঝুলিয়ে দিয়েছে গলায়, অত বড় নয়, সেরকম একটা লকেটের মতো আমাদের একটা ডিভাইস পাওয়া যায়, যে বাবা মা যখন যেখানে যেখানে যাচ্ছে, মানে আমরা তাকে ট্র্যাক করতে পারছি, জিপিএস ট্র্যাকার। সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে ফল বা হচ্ছে গিয়ে ফ্রেলটি যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ে একটা স্মার্ট ওয়াচ আছে বা ওরকম একটা এখানে বাঁধা
বাঁধার মতো একটা ইয়ে আছে, সেটা যদি আমরা বেঁধে দিই তাহলে যে বাবার যে হাঁটছে তার যে ব্যালেন্স কোনো দিকে টাল খাচ্ছে কিনা, বা তার যে সোজাভাবে যাওয়ার যে ওয়েটা চেঞ্জ হচ্ছে, যখন টার্ন নিচ্ছে তখন সে পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে কিনা, সেটা কিন্তু আমরা অ্যালার্মিং সাইন হিসাবে তখন পেয়ে যাই। তো সেই জন্য বুঝতে পারি, এবং সেটা দেখায় যে কত ডিগ্রি টাল সে খেয়েছে, কোন দিকে খেয়েছে। এটা একটা হচ্ছে গিয়ে ছেলে মেয়ে যদি আমার লন্ডনেও বসে থাকে তারাও কিন্তু বাড়ি ওখান থেকে এটাকে অবজার্ভ করতে পারছে। আমাদের একেবারে আংটির মতো একটা ওয়্যার ইয়ে আছে, ডিভাইস আছে, পুরো আংটি একেবারে, তুমি আংটি পরে আছো, এইরকম আংটি, এইরকম আংটির মতো পাথর বসানো রয়েছে, সেখানে তোমার কত মানে হার্ট রেট কত, তোমার এখন বিপি কত, তোমার হচ্ছে গিয়ে কত স্টেপ তুমি হাঁটলে, এবং তোমার যে ইনসোমনিয়ার যে প্রসিডিওর মানে ঘুম কতটা তুমি ঘুমালে, সব কিন্তু রেকর্ড হচ্ছে। জাস্ট একটা আংটি বাবার হাতে পরিয়ে দাও তাহলেই হয়ে যাবে। এবং স্মার্ট ওয়াচ তো আছেই, সে ঠিক আছে, সেটাই যা যা তুমি বললে যা যা দেখা যায়। এবার হচ্ছে গিয়ে আরও রয়েছে, আমরা যদি দেখি যে এই যে ফল প্রিভেন্ট করার জন্য যে আমাদের নতুন নতুন যে টেকনিক, যে বাবা মা ধরুন হুইল চেয়ারে রয়েছে, তাকে কিচেনটা সেইভাবে সেট করে দাও যাতে সে সবজিটা কাটতে পারে, সে যাতে একটু রান্না করতে পারে, তার তো ওই পার্টটা ঠিক আছে, মেমোরি পার্টটা ঠিক আছে, সে তার হাঁটুর জন্য হয়তো হুইল চেয়ারে বসে রয়েছে বা নার্ভের জন্য হুইল চেয়ারে বসে রয়েছে। এবার হচ্ছে গিয়ে দেখবে যে আমাদের অনেক পেশেন্ট দেখতে যাই যে 4 তলাতে রয়েছে, সে নামতেও পারে না, উঠতেও পারে না, এবং সেখানে লিফট লাগানো সম্ভবও নয়, কারণ হচ্ছে জায়গা নেই। কেউ চাইছে লিফট যদি হয়ে যেত, কারণ পুরোনো বিল্ডিং লিফট লাগানো সম্ভব নয়। তো এখন আমাদের যে অনেক ডিভাইস আছে যে সিঁড়ির সাথে লাগিয়ে, সিঁড়ি ধরো এরকম সিঁড়ি, এখানে হচ্ছে মেশিনটাকে বসিয়ে দিলাম, এরকম চেয়ারে আমি বসলাম, সুইচ অন করে দিলাম, আমাকে সিঁড়ি দিয়ে একেবারে ওই সাইড দিয়ে নিয়ে আমাকে চলে গেল, আমি যে ফ্লোরে নামবো সেই ফ্লোরে দাঁড় করিয়ে দিলাম, তারপরে আমি ওখান থেকে চলে গেলাম। ও তাই? হ্যাঁ, এটা এখন খুব চলছে। আগে দিল্লি, মুম্বাই বা মানে সাউথ ইন্ডিয়া এগুলো খুব চল ছিল বা এখনো আছে, হচ্ছে, ওদের বেশি হচ্ছে, আমাদের কম। তা আমার সাজেশন, যদি এরকম কারো সিচুয়েশন হয়, এইগুলো যদি করা যায় তাহলে অ্যাটলিস্ট বাবা মার এই আপ ডাউন করাটা, এই যে তাদের কাজ করাটা, এটা রেগুলার করতে পারবে, এবং এই দিক থেকে মানে ফল প্রিভেনশন আমাদের একটা বড় জায়গা কিন্তু ভালো আমরা রিচ করতে পারবো। এবার যেটা নিয়ে আমরা সবাই প্যানিক করি সর্বক্ষণ, সেটা হচ্ছে বয়স্কদের এমার্জেন্সি। বয়স্কদের এমার্জেন্সি আমাদের দেখতে হয় যে কি কি নিয়ে, আমরা যখন আমাদের এমার্জেন্সিও থাকে, মানে আমাদের যেরকম ওপিডি আছে, আইপিডি আছে, তার সাথে এমার্জেন্সি সার্ভিসও আমাদের আছে। এমার্জেন্সিতে কি কি নিয়ে আসে পেশেন্ট, এবং সেই সময় পেশেন্টের কি অবস্থা হয়, সাথে সাথে পেশেন্ট ফ্যামিলি মেম্বার্সের কি অবস্থা হয়। এক হচ্ছে গিয়ে দুটো দিক, পেশেন্ট তো প্যানিক করছে, তার সাথে পেশেন্ট পার্টিও প্যানিক করছে। এবার আমাদের কাছে যে সবথেকে বেশি কমন যে জিনিসটা নিয়ে আসে, সেটা হচ্ছে গিয়ে সিওপিডি পেশেন্ট যারা আছেন তাদের একটা অ্যাকিউট এক্সাজারবেশন হয়, মানে বারবার বারবার তাদের ইনফেকশন হতে থাকে। সেটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, মানে হচ্ছে গিয়ে বারবার তার ঠান্ডা লাগছে, এবং এই যে একটা কমন জিনিস, সে হতে এটা নিয়েই বছরে 4 থেকে 5 বার ভর্তি হচ্ছে। এবং বয়স্ক পেশেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে খুব অল্প কোনো ইনফেকশন হচ্ছে বডিতে, সাথে সাথে সে সেপসিসে চলে যেতে পারে। এবং এই যে ইউটিআই, আমাদের যে ইউরিনে যে ইনফেকশন, এটা আমাদের বয়স্কদের খুব কমন। আমাদের বয়স্কদের কমন হচ্ছে গিয়ে স্ট্রোক, ব্রেন স্ট্রোক ইয়াং এজে তো খুবই কম হয়, এখন দিনকাল বাড়ছে, কিন্তু মেন স্ট্রোক হচ্ছে, সে ব্রেন স্ট্রোক হোক বা হার্ট অ্যাটাক হোক, সেটা হচ্ছে গিয়ে এল্ডারলি পপুলেশনেরই সব থেকে বেশি হয়। এবং সব থেকে বড় যেটা ডেলিরিয়াম, আমাদের কাছে একটা পেশেন্ট আসছে, দেখতে পাচ্ছি পেশেন্ট যে কথাবার্তা বলছে কোনোটাই কোনো লজিক নেই, মানে এক্ষুনি বলছে আমি এখানে আছি, অথচ সে গল্প করছে লন্ডনের। তো এই যে সিচুয়েশান, যে পেশেন্ট কেন ডেলিরিয়ামে গেল, তো আমাদের এই ফেজে আমরা কি করি, আমাদের পেশেন্ট ডেলিরিয়ামে আছে নাকি পেশেন্ট ডিমেনশিয়াতে আছে না পেশেন্ট ডিপ্রেশনে আছে, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে ইভ্যালুয়েট করে নিতে হয়। কারণ আমরা যদি ওই ডেলিরিয়ামেই আটকে থাকি তাহলেই মুশকিল, আবার ডিপ্রেশনে আটকে থাকলে সেটাও মুশকিল, আবার হচ্ছে ডিমেনশিয়ায় আটকে থাকলে সেটাও মুশকিল। তো আমাদের খুব তাড়াতাড়ি করে আমাদের বুঝতে হবে, মানে আমরা এখানে এটা করতে প্রায় 2 থেকে 3 মিনিট টাইম পাই। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাদের বুঝে নিতে হবে পেশেন্ট ডেলিরিয়ামে আছে কি না অন্য কিছুতে আছে। ডেলিরিয়ামটা কেন হলো, ডিউ টু হচ্ছে ইনফেকশনের জন্য হলো, নাকি তার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে গেছে, দেখবে বয়স হলে এর ইমিউনটা কমে যাচ্ছে, আর এর হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম ডেফিসিয়েন্সি,
বলে ডাব খাও, এই খাও, মানে এটা একদম কমনেস্ট সোডিয়াম পটাশিয়াম তো ডেফিসিয়েন্সি। এই যে কমে যাচ্ছে মানে পেশেন্ট ডেলিরিয়ামে চলে যাচ্ছে, পেশেন্টের অল্প একটু ইনফেকশন হলেই পেশেন্ট ডেলিরিয়ামে চলে যাচ্ছে। তার সাথে সাথে তো বললাম হার্ট অ্যাটাক বা হচ্ছে ব্রেন স্ট্রোক, এইগুলোই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি এমার্জেন্সি। হুম। আর 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 কি কি কমন সমস্যা দেখা যায়? আর কি কি কমন সমস্যা তার মধ্যে হচ্ছে গিয়ে বিশেষ করে আমাদের পেশেন্ট পড়ে যাওয়া, এই যে ফল নিয়ে এত আলোচনা করলাম, হুম। ফল মানে হচ্ছে গিয়ে যখন পেশেন্ট আছে, পেশেন্ট পড়ে গেছে, তার লং বোন ফ্র্যাকচার হয়ে গেছে, ফিমার ফ্র্যাকচার, হেড অফ ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, তার এবার ট্রিটমেন্ট করতে হবে, এটা একটা বড় আমাদের পার্ট। একটা হচ্ছে গিয়ে তার সাথে সাথে যে পেশেন্টের হজম হচ্ছে না, এবং হজম হচ্ছে না তার লুজ মোশন হচ্ছে অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে, সে জাস্ট একটু বাইরের খাবার খেয়েছে কোনো রকমের, কিন্তু বাড়ির অন্য মেম্বারের কিছু হয়নি, তার ওই অল্পতেই হচ্ছে গিয়ে তার ইনফেকশন হয়ে গেছে, এবং সে দিনে 10-12 বার করে স্টুল পাস করছে, মানে একেবারে জলের মতো। সেটা একটা আমাদের কাছে এমার্জেন্সি হয়ে দাঁড়ায়, এবং হচ্ছে গিয়ে তার সাথে যেটা এমার্জেন্সি হয়ে দাঁড়ায়, কিছু প্যানিক কন্ডিশন চলে আসে, অথচ তার কিছুই নেই। মানে সোমাটিক ডিসঅর্ডারের যে কন্ডিশন, সেটা হচ্ছে গিয়ে পেশেন্ট আসলো, যে আমরা ভাবলাম যে এই মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, বা কোনো রকমভাবে বুক ধরে একেবারে আমার কাছে আছে, মানে আমাদের কাছে এমআই হয়ে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট বা এমআই হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে পুরোটাই তার একটা মানসিক দিক থেকে এগুলো হচ্ছে। তো আমরা মানসিক এমার্জেন্সি, দিক থেকে হচ্ছে? হ্যাঁ মানসিক দিক থেকে তোমার একেবারে এমনভাবে প্রেজেন্ট করবে পেশেন্ট, ঠিক আছে, যে মনে হচ্ছে যে পেশেন্টের একেবারে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। হার্ট অ্যাটাক হয়ে হুম, গেছে, হুম। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পেশেন্টের কিছুই হয়নি। আর একটা জিনিস, যেটা বড় কিছু হয়ে গেল পেশেন্টের, আমরা যেরকম কি হয়, আমাদের ইউটিআই হলে আমাদের টয়লেটে মানে করার সময় জ্বালা যন্ত্রণা করবে, তলপেট একটু ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে পুরো সিস্টেমটাই উল্টো হয়ে যায়। দেখা যাচ্ছে যে এগুলো কিছুই থাকছে না, অথচ তার হচ্ছে ইউটিআই হয়ে বসে রয়েছে, পেশেন্ট ঠিকঠাক কথা বলতে পারছে না, সে উল্টোপাল্টা বলছে, কিন্তু তার সে যে ইউটিআই হয়েছে সেই কমপ্লেনটাও আমাদের কাছে করতে পারছে না, কারণ সেই কমপ্লেনগুলো নেই। কারণ চেস্ট, আমাদের কি হয়, হার্ট মানে এমআই হলে, মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে আমাদের চেস্ট পেন হয়, তার দেখছি চেস্ট পেন নেই, অথচ তার টপটি পজিটিভ বেরিয়ে যাচ্ছে, এবং টপটি পজিটিভ অন্য অন্য কারণও হতে পারে, কিন্তু সেখানে মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্যই টপটি পজিটিভ হচ্ছে, সেক্ষেত্রেও তার কোনো চেস্ট পেন নেই। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে পেশেন্টের পেটের ভিতরে জল আছে, মানে হচ্ছে অ্যাসাইটিস হয়ে রয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে পেশেন্ট সেই অ্যাসাইটিসের কোনো কমপ্লেনই করছে না, দিনের পর দিন সেটা হচ্ছে, বাড়ছে, যখন একেবারে ফুলে যাচ্ছে তখন আমাদের কাছে পেশেন্ট আসছে। তার মানে এই যে ডেমোগ্রাফিক্যালি মানে চেঞ্জ অফ দ্য ডিজিজ, মানে হচ্ছে গিয়ে টিপিক্যাল সাইন সিমটম যেটা পাওয়ার উচিত, আমরা যেটা বই পড়ে শিখি যে এইটা হলে এইটা হয়, সেটা দিয়েই আমরা বুঝি এই পেশেন্টের এই রোগ হতে পারে, কিন্তু আমার বয়স্ক মা বাবার ক্ষেত্রে কিন্তু সবসময় এটা ম্যাচ করে না। ও বাবা! তো এমার্জেন্সিতে আমাদের খুব সতর্কভাবে মা বাবাকে ডিল করতে হয়। বলা হয় মানে একটা খুব কমন ফ্রেজ হচ্ছে ডেলিরিয়াম ইজ আ সাইলেন্ট এমার্জেন্সি। এইটা কি কারণে বলে? ডেলিরিয়াম সাইলেন্ট এমার্জেন্সি কারণ হচ্ছে গিয়ে ওই যে প্রথমেই বললাম দাদা, যে আমাদের দেখে নিতে হয় যে পেশেন্ট ডেলিরিয়ামে আছে না ডিমেনশিয়াতে আছে না ডিপ্রেশনে আছে, মানে 3D, আমাদের 3D কে রুল আউট করতে হয়। কারণ হচ্ছে গিয়ে ডেলিরিয়ামটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্কোর আছে, জাস্ট আমরা 1 মিনিটেই সেটাকে রুল আউট করে দিই, ক্যাম্প স্কোর বলে আছে, যে পেশেন্ট ডেলিরিয়ামে আছে কি নেই। ডেলিরিয়ামে হলে কি হবে, পেশেন্ট খুব তাড়াতাড়ি বা ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে, ভুলভাল কথাবার্তা বলবে, তার ট্র্যাক হারিয়ে ফেলবে, পেশেন্ট মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আবার কোনো কোনো পেশেন্ট একেবারে সাপ্রেস হয়ে পড়ে থাকবে, ডিজিনেস থাকবে, পেশেন্ট হচ্ছে গিয়ে কোনো কিছু কোঅর্ডিনেট করতে পারছে না, পেশেন্ট হচ্ছে অ্যাটাক্সিয়া নিয়ে আসছে। তো এই যে জিনিসটাকে যদি আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা ডেলিরিয়ামের কজও খুঁজে বের করতে পারবো। তো এটাকে সাইলেন্ট থাকা দেওয়া যাবে না। আচ্ছা, ওকে। এবার তুমি আমাকে বলো, সবাই তো নার্সিং হোম অ্যাফোর্ড করতে পারে না। গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের মানুষজনের জন্য কোনো ব্যবস্থা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমরা তো তৈরি হয়েছি গভর্নমেন্ট থেকেই। আমি কলকাতা মেডিকেল কলেজ থেকেই পড়াশুনো করেছি, হুম। এবং এটা গভর্নমেন্টেরই উদ্যোগ, গভর্নমেন্ট হসপিটালে আছে, এবং হচ্ছে গিয়ে আমরা চাই ফিউচারে যাতে সব মেডিকেল কলেজে এরকম জেডিয়াট্রিক্সের জন্য স্পেশালিস্ট ডাক্তার তৈরি করা হোক, এবং শুধু গভর্নমেন্ট সেট আপে নয়, যে সমস্ত প্রাইভেট আমাদের নার্সিংহোমগুলো আছে, যেখানে মেডিকেল কলেজ রয়েছে, যেখানে ডক্টরসরা পড়াশুনো করে বা ডাক্তার তৈরি হয়, সেই জায়গাগুলোতেও যেন এই জেডিয়াট্রিক্স মেডিসিনের একটা জায়গা দেওয়া হয়, এবং তাতে কি হবে, প্রাইভেট সেক্টরে যারা যেতে পারছেন তারা তো যাচ্ছেন, এবং গভর্নমেন্ট সেট আপে যারা আসছেন সবাই যেন ইকুয়াল একটা জেডিয়াট্রিশিয়ানকে পেতে পারে। এবার আমাদের এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের নানান রকম পলিসি আছে, গভর্নমেন্ট এটা নিয়ে ভাবছে, আজকে তুমি ভাবছো
ভাবছে আমি তো মানে 7 বছর ধরে জেডিয়াট্রিক্সের পিছনে আছি, কিন্তু গভর্নমেন্ট কিন্তু আজ থেকে 50 বছর আগেই ভেবে নিয়েছে, এবং তার জন্যই তারা আজকে সিএমসি ভেলোর বা হচ্ছে গিয়ে এইমস, সবকটা এইমসেই শুরু করার চেষ্টা, এবং হচ্ছে গিয়ে আমাদের এই বিএইচইউ এবং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা মেডিকেল কলেজে শুরু করেছে। এবার হচ্ছে গিয়ে যদি আমরা এই জিনিসটাকে পুরো একটা তৈরি করতে পারি, টিম তৈরি করতে পারি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই পরবর্তী সময়ের সমস্যাগুলো সলভ হবে। আর হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে পলিসি বা গভর্নমেন্টের যে অলরেডি আমাদের এনপিএইচসি অ্যাক্ট মানে সিস্টেম মানে স্কিম আছে, সেই এনপিএইচসি সিস্টেমে কি বলা হয়েছে যে আমাদের বিপিএইচসি বা পিএইচসি মানে যেটা হচ্ছে ব্লক প্রাইমারি হসপিটাল যেগুলো রয়েছে, সেখান থেকে শুরু করে সাব সেন্টার থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু জেডিয়াট্রিক জিনিসটাকে ছড়িয়ে দিতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে। যেরকম ধরো আমাদের আশা ওয়ার্কার আছে, তাদেরকেও শিখিয়ে দেওয়া হয়েছে বা ট্রেন করা হচ্ছে যে যে বয়স্ক মানুষের যে সমস্ত রোগগুলো হয় তার ট্রিটমেন্টটা যাতে ঠিকঠাক তারা পেতে পারে, ওষুধগুলো যেন ঠিকঠাক পায়। আমাদের পিএইচসিতে হচ্ছে রেগুলার বেসিসে সপ্তাহে একদিন করে ওপিডি হবে, এবং বিপিএইচসিতে মানে ব্লক, যেটা একটু আমি ছোট থেকে বড়োর দিকে আসছি, ব্লক যেগুলো রয়েছে সেখানে হচ্ছে গিয়ে রোজ প্রায় ওপিডি করতে হবে, এবং তার সাথে সাথে একটা ফিজিওথেরাপি রুম, একটা রিহ্যাবিলিটেশন রুম রাখতে হবে। এবং আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যেরকম আমাদের একটা এমডি চলাকালীন আমাদের 3 মাসের একটা কোর্স করতে যেতে হয়, মানে রুরালে ডিউটি করতে যেতে হয়, কারণ ওটা একটা আমাদের পার্ট। আমার পড়েছিল হচ্ছে গিয়ে উত্তরপাড়া। তো উত্তরপাড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যখন গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে জেডিয়াট্রিক্স পেশেন্টের জন্য 10টা বেড কিন্তু রাখা আছে, এবং তারা সেটাকে মেনটেন করছে, এবং সেই বেডে শুধু জেডিয়াট্রিক বয়স্ক মা বাবাই ভর্তি হবে। এটা নয় যে বেড নেই, হবে না, মানে বয়স্কদের জন্য ওখানে একটা রিজার্ভেশন বা রিজার্ভ করে রাখা। আমার বয়স্ক মা বাবা, কারণ ইয়াংরা অনেক কিছু করতে পারে, সে দৌড়ে হেঁটে অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু বয়স্ক মা বাবা কিন্তু সেটা পারবে না। তো সেই জন্য আমাদের একটা বেড সিস্টেম রাখতে হবে। এবার হচ্ছে গিয়ে যে সমস্ত ডিস্ট্রিক্টের পরে আমাদের যে টার্সিয়ারি সেন্টারগুলো আসছে সব মেডিকেল কলেজগুলোতে, সেখানে যদি একটা ডিপার্টমেন্ট থাকে বা হচ্ছে গিয়ে তাদের জন্য ধরো 100টা বেড আছে, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো সিস্টেম মানে ভালো জিনিস হয়। এটা কিন্তু আমাদের পুরোটাই রয়েছে, আমাদের পুরো 2010 সালে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এবং সেটা গভর্নমেন্ট চাইছে যে যত তাড়াতাড়ি পারে সেটাকে এই সলিউশনটাকে সলভ করা, মানে প্রত্যেকটা জায়গায় যেন এই জেডিয়াট্রিক্স মানুষদের জন্য স্পেশালভাবে জিনিসপত্র থাকে। এটা যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট তার সাথে স্টেট গভর্নমেন্ট দুজনেই আর কি চেষ্টা করছে। এবার হচ্ছে কিছু আছে স্কিম, যদি বলো হেলথ স্কিম রয়েছে, যেরকম হচ্ছে গিয়ে প্রাইভেট, দাদা দেখো প্রাইভেট হেলথ স্কিম অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো নিয়ে বলতে গেলে আমাদের আর অনেক বড় একটা না না, টপিক। প্রাইভেট হেলথ স্কিম নিয়ে বলতে হবে, কারণ আমার কিছু কিছু জিনিস খুব ইনহিউম্যান লাগে কর্পোরেটের। হ্যাঁ, যেমন যেমন ধরো আমি প্রায় 10 বছরের উপর হয়ে গেছে মেডিক্লেম করেছি, আমার মায়ের 10 বছরের উপর হয়ে গেছে মেডিক্লেম করেছি, ঈশ্বরের অসীম আশীর্বাদ কারুরই ক্লেম হয়নি। হ্যাঁ, আমি চাই ভবিষ্যতে কোনোদিন না হোক, এরম যেন হয়। কিন্তু যে মুহূর্তে মায়ের বয়সটা 60 হলো, প্রিমিয়ামটা মানে এক ঝটকায় ধরো 50% কি 30% কি 40% বেড়ে গেল। সেই সময় ধরো বয়স্ক মানুষদের সাধারণভাবে রিটায়ারমেন্টের পর রোজগার কমে, একদম ঠিক আছে? তো সেক্ষেত্রে ইনস্টেড অফ বিইং মোর হিউম্যান, মোর সেন্সিটিভ, কোম্পানিগুলো তো আরো বেশি করে টাকা বের করে নেওয়ার একটা তাদের যুক্তি হচ্ছে, এরপর তো বেশি দরকার পড়বে, ওই জন্য আমি প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছি। কিন্তু সেই মানুষটা তোমাকে 10 বছর প্রিমিয়াম দিয়েছে, সে ক্লেম করেনি, তুমি তখন তাকে বলনি, হ্যাঁ, তুমি ফট করে তার প্রিমিয়ামটাকে বাড়িয়ে দিলে, এবং যত বয়স বাড়বে তত প্রিমিয়াম এক্সপোনেনশিয়ালি বেড়ে যেতে থাকে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? এবার হচ্ছে কি এই যে যে 10 বছর তুমি ক্লেম করনি, এটা একটা সিস্টেম আছে, মানে নো ক্লেম বোনাস দেয়। হ্যাঁ, নো ক্লেম বোনাস একটা দেবে। কিন্তু এই যে যেভাবে রান করছে আমাদের প্রাইভেট সেটআপের যে পলিসিগুলো, সেইগুলোতে তো আমি তুমি কিছু করতে পারবো না। আমরা শুধু ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি বা হচ্ছে আর্তনাদ করতে পারি যে আমার বয়স্ক মা বাবা যখন ইনকাম করতে পারছে না, মানে আমার গ্রাফ ডাউন হচ্ছে, কিন্তু আমরা প্যাকেজ সিস্টেমকে আপ করছি, এটাকে কতটা আমাদের ব্যালেন্স করা যায়। মানে একটা হিউম্যানিটির পার্ট, আমি গাইনোকোলজিস্ট হব, কিন্তু হচ্ছে আমি গাইনি নিয়েও হচ্ছে গিয়ে আমি সেটাকে ছেড়ে দিয়ে আমি জেডিয়াট্রিক্স মেডিসিন নিয়েছি, কারণ এই মানুষগুলোর কথা ভেবে যে আমি কিছু বয়স্কদের জন্য করতে চাই। এবং আমার সোসাইটিতে অনেক ভালো ভালো লোকজন আছে, কারণ সোসাইটি ভালো মানুষ ছাড়া চলে না। তো সেই সমস্ত মানুষরা যদি এক সময় এগিয়ে আসে বা তারাও যদি এটা নিয়ে বলে, প্রাইভেট কোম্পানি যেগুলো রয়েছে, যে অ্যাটলিস্ট
এই মানুষগুলোকে আমরা ইয়াং, আমরা 5 টাকার জায়গায় 10 টাকা দিতে পারবো, কিন্তু যখন তাদের হাতে কিছু নেই, তাদের যদি বাড়ানো হয় মানে পুরোটাই অপোজিট ডিরেকশনে যাচ্ছে। একদম সেটা কতটা আমরা ওনারা কতটা সেটাকে মানে কমাতে পারে, সেটা আমাদের একটা আর্জি থাকলো আজকের ভিডিওতে। কারণ আরো একটা ব্যাপারও আছে, আরো একটা আর্জি অনুরোধ, বা তুমি একজন ডাক্তার, তুমি অনেক বেশি সেনসিটিভ আমাদের চেয়ে। দেখবে আমরা অনেক সময় না বয়স্ক মানুষদের একটা পেছনে লাগার একটা টেন্ডেন্সি আছে, লেগ পুল করে একটু আনন্দ, একটা পার্টিকুলার কথা বললে তিনি রেগে যান, বারবার 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 রিপিটেটিভলি দেখবে সেইটাই বলে, মানে পাড়ার রকে বসে থাকা ছেলেরাও বলছে, কখনো কখনো তাদের বন্ধু বান্ধবরাও বলছে। এই যে বুলি করা বয়স্ক লোকজনদের, এটা তুমি কিভাবে দেখো? দেখবে আমি মাঝে মধ্যে ওই স্ক্রোল করতে গিয়ে দুটো একটা রিলস দেখি মাঝে মধ্যে, যে কোনো বয়স্ক মাকে কিছু বলে ডাকছে, যে ডাকটা হচ্ছে তার কানে একটা বিষের মতো বাঁধে, মানে সে সেটাকে টলারেটই করতে পারে না। সে কিন্তু পার্টিকুলার ওই ওয়ার্ডটাতেই প্রবলেম তার। ধর আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি, আমাদেরই এক এমআর দাদা আছে, সে হচ্ছে গিয়ে প্রত্যেক সপ্তাহতেই আমার সাথে মিট করে এবং তার সাথে একটা ভালো সম্পর্ক, রিলেশন। তার প্রবলেম, তার মা এখন বয়স হচ্ছে 90 ইয়ার্স এবং বাবাও আছেন, এবং মা হচ্ছে গিয়ে ইউটিউবে একজন ইউটিউবার আছে, তার ভিডিও সে প্রত্যেকটা দেখে, এবং সে যে ইউটিউবার সে ইয়াং, এবং সে তাকে বলছে এই আমার কিন্তু এটা বয়ফ্রেন্ড, একে কিন্তু আমি বিয়ে করছি, এই তোর বাবা, ঠিক আছে। এবং শুধু তাকে নয়, মানে তার ফ্যামিলি মেম্বার যার সাথে দেখা হচ্ছে, এই তার ফোন নিয়ে তার সাবস্ক্রাইপশন করে দিচ্ছে, এবং এটা আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, দিন রাত হচ্ছে গিয়ে তার সাথে চ্যাট করছে, SMS পাঠাচ্ছে, রিপ্লাই ওখান থেকে কিচ্ছু আসছে না, কিন্তু সে সেটা করছে। এবং হচ্ছে গিয়ে যখন আমার কাছে আসলো, তার এটা প্রবলেম, ডাক্তারবাবু মা তো এরকম করছে, এবং তাকে যখন বুঝালাম যে উনি এই 90 বছর বয়স, এটা করে যখন, এটাতে তোমার কি সমস্যা হচ্ছে না, ওই লোকের সামনে যখন বলছে আমার একটু কেমন লাগে, তাহলে আমার মা আগে নাকি ওই যে লোক কি ভাবলো সেটা আগে? এবং মা এটা করে মা শান্তিতে আছে, মায়ের কোনো অসুবিধা নেই, মায়ের সাথে সাথে তুমিও দুটো কমেন্ট করে দাও না, তাতে অসুবিধাটা কি হয়েছে? মা তাকে বয়ফ্রেন্ড বলছে, তোমার সেটা মেনে নিতে সমস্যা হওয়ার তো কিছু নেই। তো এই সমস্যা, কিছু জায়গা আছে ভালো লাগা, কিছু জায়গা আছে খারাপ লাগা, যে যে মানুষটা যে কথাটাতে ইরিটেট হচ্ছে, যে কাজটা তাকে সে করতে পারে না। আমি গান করতে পারি না, আমাকে যদি বলে এখন গান করতে, আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারবো না, সেটা চেষ্টা করলে হয়তো ভালো কিছু হবে না। এবার যে মানুষ যেটা পারে না, তাকে যদি আমি সেটা করতে বলি, সেই বয়সে এসে আমাদের কি হয়, থ্রেশহোল্ড লেভেল থাকে একটা, মানে কিক পয়েন্ট থাকে, যে এই ফেজে না আসলে, গ্রাফের এত অবধি না আসলে আমি থ্রেশহোল্ড, যেরকম যারা অ্যালকোহল নিচ্ছে, ভাই এত পেক না খেলে তাদের নেশাটা হবে না, কিন্তু যখন আমি রোজ নিচ্ছি, দেখা যাচ্ছে আজকে এতটা ছিল গ্রাফ, তারপরে এতটা, তারপরে এতটা আমার উঠছে। আমাদের ওই রাহুল বলে একটা বন্ধু আছে, তার যত দিন যাচ্ছে তত গ্রাফ বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে কি, এই যে বয়স্কদের ক্ষেত্রে কি হয়, এই থ্রেশহোল্ড লেভেলটা খুব অল্প, মানে তার অল্পতেই রেগে যাচ্ছে, মানে আমরা যে সময় টলারেট করে হজম করতে পারা, তারা সেই জিনিসটা হজম করতে পারছে না। এবার এই তোমার বুলি করা বা এই যে মানুষগুলোর পিছনে লাগা, এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় একটা ক্রিমিনাল অফেন্স। যে মানুষটাকে তোমার কোনো অধিকারই নেই, তুমি তার পিছনে লাগা বা হচ্ছে তাকে হার্ম করা, এটা সে ডিস্টার্ব হচ্ছে, তার মেন্টাল সমস্যা হচ্ছে, সে দৌড়ে তোমাকে ছুতে গেলে বা ধরতে গেলে সে পড়ে গেলে নানান রকম তার অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইগুলো করা একদমই উচিত নয়, কারণ হচ্ছে কি, বয়স্করা কিছু কিছু পার্টিকুলার জায়গায় খুব সেনসিটিভ হয়, হয়তো ওই নামটাতে বা ওই ওয়ার্ডটাতে সে আগে কম মানে খুব ভালো ছিল, অসুবিধা নেই, কিন্তু এখন সেটাকেও টলারেট করতে পারছে না, আর আমরা সেটা বারবার বলছি, এটা কিন্তু একদম, এবং মানে দ্যাটস সেলিব্রেটেড ওভার সোশ্যাল মিডিয়া, মানে মানুষজনের কি অসম্ভব উল্লাস সেটা দেখে, এবং হচ্ছে লাইক ভাইরাল, প্রচুর লোক দেখছে এবং প্রচুর লোক এনজয় করছে। তার মানে যারা করছে তার সঙ্গে যারা ওটা দেখে এনজয় করছে, তাদের মধ্যেও ভেতরে কিন্তু ওইটা আছে, তারাও সুযোগ পেলে ওই কেউ দুর্বল থাকলে, কোনো বাচ্চার কথা বলতে অসুবিধে হলে, এই যে বয়স্করা যেটাতে রেগে যায় সেটা বারবার করে আনন্দ পাওয়া, যারা সেগুলো করে তারাও তো মানসিকভাবে খুব একটা সুস্থ বলে আমার মনে হয় একদমই নয়, সেই জন্যই তারা করছে। এবং তাদের কাছেও আমাদের আজকে আর্তনা বা মানে কি বলবো, করজোরে অনুরোধ, যে তারা যেন এগুলো না করে, কারণ যে মানুষ যেভাবে থাকতে চায় তাকে তুমি সেইভাবে থাকতে দাও, এবং যে যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দাও। আজকে আমার অনেক পেশেন্ট আছে,
তারা হচ্ছে গিয়ে আমার অনেক ভিডিও আছে, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজ আছে, সেখানে আমি রীতিমতো দিতে থাকি যা যা কাজকর্ম করি। সেখানে যে বাড়িতে যাচ্ছি, যে যে মা ভালো গান করছে, সে গান নিয়ে সারাদিন আছে এবং সে কত ভালো গান করছে, সে যখন ওটা নিয়ে করছে, ভালো থাকছে, তাহলে আমি যদি বলি না তুমি গান করতে পারবে না এখন, কেউ লিখছে, কেউ হচ্ছে কিছুই করতে পারে না, সারাদিন পেপারে কিছু বুঝতে পারছে না, কিন্তু সে পেপার পড়ছে। এবং আরেকটা অদ্ভুত ঘটনা, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্রোপলিস মলের পিছনেই ওই বিল্ডিংটা আছে, তো ওখানে এক বাবাকে দেখতে গেছি, সে হচ্ছে গিয়ে পেপার নিচ্ছে আর ওই পেপারে যা যা আছে একটা কাগজে কপি করছে, মানে ঠিক আছে, এবার হাতের লেখা কিছুই বোঝা যাচ্ছে না, মানে দাগ টানছে, এবং সে সেটা নিয়ে 4 থেকে 5 ঘন্টা করছে। এবং বাড়ির লোকের এটা সমস্যা প্রথম ফেজে, আমি তাদের গিয়ে বুঝালাম যে এটা উনি করছে, আপনাদের যদি পেপার কম পড়ে বলুন, বা এই যেখানে ও লিখছে আমি কিনে দিয়ে যাচ্ছি, আমি দিস্তা দিস্তা কলেজ স্ট্রিট থেকে আমি পাঠিয়ে দেবো। লিখছে, অসুবিধাটা ক্ষতিটা কোথায়? উনি যদি ভালো আছে, আপনাদের তো ডিস্টার্ব করছে না। তাহলে যে জিনিসটা সে করতে চায়, বয়স হলে তাকে তার মতো করে বাঁচতে দাও, মানে আমরা কিছু অ্যাড করো না, নতুন করে কিছু দিও না, চাপিয়েও দিও না, সে তার মতো করেই বাঁচুক এবং সে তাতে ভালো থাকবে। কারণ তাকে যদি ইরিটেট করিয়ে দিই, তার ঘুমটা ঠিক হবে না। এক ঘুম ঠিক না হলে যে আমাদের বডিতে কি চলে, সেটা হচ্ছে গিয়ে মানে ব্লাড প্রেশার ধুম করে বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, আমাদের পটির সমস্যা, আমাদের এই সমস্যা ওই সমস্যা। এক ঘুম ঠিক রাখতে হবে। তাহলে আমার যদি একটা ঘুমের ওষুধ দিয়ে বা মেন্টালটাকে সাপ্রেস মানে ঠিকঠাক রেখে যদি করতে পারি, আমার কিন্তু 5টা ওষুধ কমে যায়। তুমি আমাকে বলো হেলদি থাকার মানে হেলদি এজিং এর 5টা টিপস। হেলদি এজিং ফার্স্ট হচ্ছে গিয়ে বললাম যে স্বাধীন থাকা, সুস্থ থাকা এবং আনন্দময় থাকা। এর জন্য আমরা কি কি করব? এর জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের ডেলি অ্যাক্টিভিটি যেটা রয়েছে এডিএল বা আইএডিএল, সেগুলোকে ইমপ্রুভ করব হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে এক্সারসাইজ করা। মানে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। সেকেন্ড পয়েন্ট ইজ দ্য হচ্ছে গিয়ে প্রপার ডায়েট। ডায়েট মানে এটা না খেয়ে ডায়েট করা নয়। আমার হচ্ছে গিয়ে আমি যদি বলি ডাক্তারবাবু আপনারা তো শহরের মানুষ, স্যালাড খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন, আমি গরিব মানুষ, আমাদের কলেজে যারাই আসে মুর্শিদাবাদ মালদা থেকে যারা আসে, আমি কি করে ওই স্যালাড খাবো? আপনারা কি সব কপি খাচ্ছেন লাল নীল, আমি ওইগুলো কি করে কিনে খাবো? তো হচ্ছে গিয়ে তাদের যা চাষ হচ্ছে, যেটাই তাদের কাছে আছে, সেই সবজিটা কনজিউম একটু বেশি করুক। এবং হচ্ছে গিয়ে তার সাথে হচ্ছে গিয়ে প্রপার হচ্ছে গিয়ে ঘুমটা আমাদের কিন্তু খুব দরকার। আর তার সাথে হচ্ছে গিয়ে আমাদের এই যে ডে টু ডে অ্যাক্টিভিটির সাথে যে জিনিসটা সে করতে ভালোবাসছে, সেই জিনিসটা সে করবে। তাহলে হচ্ছে রেগুলার এক্সারসাইজ, ফুড হ্যাবিট এবং ব্যালেন্স ডায়েট, মানে হচ্ছে কি আমার খাবার খাবো তার মধ্যে যেন সব কিছু থাকে। আমাদের বডির দেখো অদ্ভুত, আমি কি রোজ এক জামা পরছি না? আমার বডিতে কি সব অর্গান একই রকম দেখতে? দেখবে হার্ট দেখতে এরকম, লিভার দেখতে এরকম একটা ছাতার মতো, এইদিকে প্যানক্রিয়াস দেখতে একরকম এবং তাদের টেস্টও একরকম। চিকেন মাংস খাচ্ছি একরকম টেস্ট, লিভারের টেস্ট একরকম, স্টমাকের টেস্ট একরকম, তাই তো? তাহলে টেস্ট আলাদা কেন হচ্ছে? তার মানে কি ওই সেলগুলোই আলাদা, তার মানে কি ওই সেলগুলোর খাবারই আলাদা। তার মানে কি আমাদের সব রকম জিনিস খেতে হবে, কিন্তু সেটা কম কম। যেরকম চাইনিজরা সব সাপের মাংস খেয়ে হজম করে দিতে পারছে, আমার বক্তব্য আমি পুরোটা সেই কনসেপ্টেরই মানুষ, যে তুমি যেটা খেতে পারো, তোমার ভালো লাগছে সেটা তুমি খাও। তুমি বিরিয়ানিও খাবে, কিন্তু 1 প্লেট বিরিয়ানি এনে 4 জন মিলে ভাগ করে খেতে হবে। তুমি সাপের মাংস খেতে তুমি পারছো, তুমি খাও, সেটা 1 পিস। তুমি যদি রেড মিট খেতে চাও, সেটাও হচ্ছে কি 1 পিস। এবার ডাক্তারবাবু সুগার কি করে, এই আমের সিজন যাচ্ছে ডাক্তারবাবু, সেটা তার একটা ভীষণ ডিপ্রেশনের পার্ট, যে আমি আম খেতে পারবো না। একটা আম খেলে হবে কি? একটা আম আনো, 4 টুকরো করো, 1 টুকরো খাও না, কোনো অসুবিধা নেই। এবং সুগারের পেশেন্ট মিষ্টি খাবো না, খুব অসুবিধা। মিষ্টি খাবেন, ওষুধ যেটা খাচ্ছেন সেটা রীতিমতো খান। মিষ্টি একটা রসগোল্লা এনে 2 টুকরো করে 1 টুকরো খেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? বেঁচে যখন আছি একটুখানি তো মানে করে, এবং তুমি অন্য পার্টে সেটাকে কম্প্রোমাইজ করো, তুমি এক্সারসাইজ করো, তুমি অন্য ফুডটাকে কমিয়ে দাও, অন্য কার্বোহাইড্রেট ইনটেকটাকে কমিয়ে দাও, এবং হচ্ছে গিয়ে রাতে ঠিকঠাক পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এইগুলো যদি করতে পারে, তাহলে আমার পেশেন্ট, এই তুমি হেলদি এজিং বলো, বা হচ্ছে গিয়ে ভালো থাকা বলো, বা হচ্ছে গিয়ে সবার সাথে মিলেমিশে চলা বলো,
এগুলো কিন্তু সব কিছু অটোমেটিক্যালি একটার পর একটা চলে আসবে। কারণ আমার ঘরে একটা লাইট নষ্ট হয়ে গেলে, মানে ঘর পুরো অন্ধকার, তখন তোমার ঘরে যাই থাকুক না কেন তুমি কিছু করতে পারছো না। আমাদের যদি ব্রেন মানে ঘুম ঠিকঠাক না হয়, পুরো দিনটাই আমাদের যেন খারাপ কাটে। আচ্ছা, কতক্ষণ ঘুমানো দরকার বলো দেখি? আমাদের ঘুমানো দরকার বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বয়স্ক মানুষ একটু বেশিই ঘুমান, তাও তাদের ঘুম কম হয়ে যায় মনে হয় তাদের, এবং হচ্ছে কি তারা দিনেও ঘুমাচ্ছেন রাতেও ঘুমাচ্ছেন, আমাদের অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা আমাদের কিন্তু ঘুমানো দরকার। মানে আমরা আমরা যারা অ্যাক্টিভ লাইফস্টাইল, আমরা অ্যাক্টিভ লাইফ করে আমরা নিজেদের সব থেকে চালাক মনে করি, আমরা হচ্ছে পৃথিবীর সব থেকে বোকা। আমরা ডাক্তাররাও ভাবি যে আমরা অনেকটা এডুকেটেড চালাক, কিন্তু আমরাও মনে হচ্ছে কোনো জায়গায় বোকামো করছি। এই গভর্নমেন্ট সেট আপে জব বা হচ্ছে চেম্বার, এটা করে বেড়াচ্ছি এটা করে বেড়াচ্ছি, আমি জানি আমার টাইম ইকুয়ালস টু মানি আর মানি ইকুয়ালস টু টাইম, তার পিছনেই দৌড়াচ্ছি। কিন্তু আমাদের এই যে ঘুমটা যে আমাদের কতটা দরকার, সেটা হচ্ছে আমাদের যদি বলি 8 ঘন্টা 8 আওয়ার্স দরকার, সেটাও না হলে অ্যাটলিস্ট 6 আওয়ার কিন্তু আমাদের ঘুম দরকার। ঘুমায় 4 ঘন্টায় হবে না। না, একদমই হবে না। তুমি একদিন প্র্যাকটিস করে দেখো, 10টায় ঘুমাতে চলে যাবে বা 11টায় ঘুমাতে চলে যাবে, দেখবে তোমার 6টায় ঘুম সুন্দর ভেঙে যাবে। আর তুমি যদি 2-3টে ঘুমাতে যাও, তখন ওই 9টা-10টা অবধি তোমাকে টানতে হবে, এবং তারপরও সেই পরবর্তী দিনটা পুরোটাই খারাপ কাটবে। মানে তোমার ঝিমঝিম ভাব, কাজের যে, আর একদিন একটু করে দেখো না, 10টার সময় ঘুমাতে গিয়ে দেখো। আমি বাড়ি গেলে আমার তো অদ্ভুত, বাড়িতে থাকলে মায়ের 9:30 খাওয়া দাওয়া হয়ে যায়, এবং ভাই স্কুল টিচার, ওর হচ্ছে গিয়ে টিউশন থাকে, ও 10টার মধ্যে কমপ্লিট করে দিয়ে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া রেডি, 11টার মধ্যে পুরো ঘুমাতে চলে যায়। মানে বাড়ি গিয়ে আমি এটাকে ফিল করতে পারি যে, বা যখন ডিউটিতে থাকি বা হোস্টেল লাইফে ছিলাম, তখন মানে আমি ডিফারেন্সিয়েটটা করতে পারছি যে বাড়ি গেলে আমার কিন্তু তার পরের দিন সকালটা আমি জিমে যাচ্ছি ফ্রেশ, মানে একটা ফ্রেশনেস, কিন্তু হচ্ছে অন্য দিনগুলো সেই ফ্রেশনেসটা থাকছে না। তার মানে আমি দেখলাম একটাই রিজন, ঘুম। ওই যে 11টার সময় ফোন ছেড়ে যে ঘুমাতে গেলাম, ঘুম কিন্তু চলেও আসে, বাড়িতে গেলে অদ্ভুত আমার ঘুম চলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি দিনটা আমার পুরোটাই ভালো যায়। মানে মিনিমাম আমাদের 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমাতে একদম দরকার, কম্পালসারি। ওকে, ফ্যান্টাস্টিক। সব বাবা মারা ভালো থাকুন, সব কাকু কাকিমা, জেঠু জেঠিমা, মাসিমা মেসোমশাই, পিসিমা পিসেমশাই, সবাই খুব ভালো থাকুন। এই পর্বটা আপনাদের জন্যই। আর আমার যে সমস্ত বন্ধুবান্ধব, ভাই বোন, ভাইপো ভাগ্নিরা দেখলেন, তারাও একটু বয়স্ক মানুষদের যত্ন দিন। অনেককাল আগে নচিকেতার একটা গান খুব পপুলার হয়েছিল, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এক সময় ছেলেমেয়েরা সুখে থাকার চেষ্টা করেছিল। অবশ্য সেই ফেজটা খুব একটা দীর্ঘমেয়াদী হয়নি। আমি এখন আমার কোনো বন্ধু বান্ধবকে শুনি না বাবা মাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বড় অফিসার হয়ে গেলেও পাঠাচ্ছে না, বাবা মায়ের কাছেই থাকার চেষ্টা করছে। আজকে অসম্ভব ভালো কথা বলেছে পার্থ। একটু সময় দিন, ওরা একটু সময় চায়, ওদের সঙ্গে একটু সময় কাটান। আর এই যে রকে বসা যে ছেলেটা বা মেয়েটা জেঠু বা দাদুর পেছনে লেগে আনন্দ পাও, সেটা বন্ধ করো, কারণ এতে তোমার নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সবাই খুব ভালো থাকুন। যদি ভালো লেগে থাকে আজকের পর্ব, অবশ্যই কমেন্ট করে জানান, একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর পার্থকে যাদের ভালো লেগেছে, আমি জানি অনেকের ভালো লেগেছে, আমার নিজেরই মনে হচ্ছে যাক একটা লোকের সঙ্গে আলাপ হয়ে গেল, যাকে এমার্জেন্সিতে একটা ফোন কল করা যাবে, পরামর্শ নেওয়া যাবে। যারা ওর পরামর্শ নিতে চান, আমাদের কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে ওর সমস্ত ডিটেল, ওর সঙ্গে কথা বলতে পারবেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।